কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আমি কৌস্তভ। আজকের এপিসোড শুরু করার আগে সকলকেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আপনি এবং আপনার পরিবার সবাই যেন ভালো থাকে সেই আশা রাখি। এবং হ্যাঁ, কিউরিওফাইট পরিবার কিন্তু 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবারে পরিণত হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এখনও যারা যারা কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে শুধুমাত্র একটি ঘটনা না, আমরা মাল্টিপল ঘটনা নিয়ে কথাবার্তা বলেছি। প্রথম পোর্শনে আপনাদের জন্য যে ঘটনাটা থাকছে সেটা হচ্ছে চড়ক সম্বন্ধে বিভিন্ন ঘটনা। আগেকার দিনে কি হতো, কিভাবে বাচ্চাদের মাথা কেটে নিয়ে চলে যেত, সেই ব্যাপারটা জানতে চলেছেন। সেকেন্ড যে পোর্শনটা রয়েছে সেখানে আমি নিজের একটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা যাই হোক যেটা আমার সাথে ঘটেছে আগের সপ্তাহে এবং সেটার সাথে আজকের যে কল রেকর্ডিং সেটার সংযোগটা কি সেটা আপনারা জানবেন। এবং তৃতীয় ঘটনাতে একটি সমকামী মেয়ে যে কলকাতার একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, তার সাথে ঘটে যাওয়া মারাত্মক কিছু ঘটনা জানতে চলেছেন। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে পারিজাতের সাথে একটি ফেস টু ফেস হরর পডকাস্ট আপলোড হয়েছে, যেখানে আমরা ভয়ঙ্কর কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। সেটা অবশ্যই আপনারা শুনুন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেই ভিডিওটার। কিউরিওফাইটের আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে প্যারানর্মাল যে বিষয়টা রয়েছে, এই যে তন্ত্রের যে বিষয়টা রয়েছে, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স, সেটার সলিউশন বা কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন আপনি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আপনার প্রশ্নের উত্তর আমি দেব পরবর্তী ঘোষলি কল রেকর্ডিংয়ে এবং আপনার কমেন্টও পড়ে শোনাবো, যেটা আজকের এই ভিডিওর শেষেও থাকছে। টপ কমেন্টস আমি পড়ে শুনিয়েছি। যাই হোক, এবার আমি ডাইরেক্টলি চলে যাব আজকের ঘটনাতে। কিন্তু যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি তারা অবশ্যই আমাকে ফলো করুন এবং আমাকে যোগাযোগ করতে পারেন সেখানে, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন এরকম হরর আপডেটস পেতে। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট, নববর্ষ স্পেশাল। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারমিতা, শুভ নববর্ষ। কেমন আছো বলো? খুব ভালো আছি। ওকে, তারপর নববর্ষের কি প্ল্যান? প্ল্যান তো সেরকম ভাবে নেই কিছু, মানে মালদায় থাকলে অবশ্যই রেস্টুরেন্ট নিয়ে বিজি থাকতাম, কিন্তু আমি বাড়ি এসেছি। মানে আমার পাড়ায় চড়ক হয়, আর আমার মানে বিশাল ইন্টারেস্ট এটা দেখার। আচ্ছা, আর এটার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমার ছিল, যার পরে আরো ইন্টারেস্ট বেড়ে গেছে। কি এক্সপিরিয়েন্স? এটা হচ্ছে আমার বাড়িতে, যখন আমি গ্রামের বাড়ির কথা বলেছিলাম, তো আমার গ্রামের বাড়ি কালী পুজোতে আমি শুনতাম যে আমার দাদুর মায়ের ভর উঠতো। আচ্ছা। আর ভর উঠলে নাকি উনি পায়েসটা হাত দিয়ে রান্না করতেন। হাত দিয়ে রান্না করতে বলতে? মানে জ্বলন্ত পায়েসে উনি হাত দিয়ে মানে ঘোলাতেন। সিরিয়াসলি? হ্যাঁ, মানে এটা আমারও শোনা, আমি দেখিনি, আমার মারা বলে। আচ্ছা। তো এইটাই ভর ওঠার কনসেপ্টটা আমি ওই শুনেইছি। তো তারপরে যেটা হয় যে 2014 সালে তো আমরা এই বহরমপুরের বাড়িতে আসি, এবং এখানে আসার পরেই যে মেড রাখা হয় সেটা আমাদেরই পাড়ার একটি মেয়ে কাজ করতো, গঙ্গা বলে। তো আমাদের পাড়ায় না, মানে আমার বাড়ির পাশের বাড়ির পরেই হচ্ছে এখানে একটা ভৈরব মন্দির। আচ্ছা। আর আমার বাড়ির মানে রাইট সাইডের কথা বলছি, আর আমার বাড়ির লেফট সাইডে দুটো বাড়ি পরে হচ্ছে একটা কালীর বেদি আছে। ঠিক আছে, মানে ভৈরব মন্দির আর কালীর বেদির মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা। আচ্ছা। তো আমরা এই পাড়ায় যখন আসি, তো প্রথমে আমি শুনেছিলাম যে এখানে নাকি মা কালী হাঁটতে হাঁটতে রাত্রেবেলায় এসে এই ভৈরবের সাথে দেখা করে আবার ফিরে যায়। ঠিক আছে, তো আমি তো এমনিতেই নিশাচর প্রাণী, আমি এই এত বছরে মানে 2014 টু 24 আজ অব্দি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমাদের খুব বড় করে এখানে চড়কটা হয়, আর আমাদের এইখানের পাড়াটা বহরমপুরের পুরনো পাড়া, তো এখানে সবার মধ্যে খুব মিল আছে। আচ্ছা। তো প্রথম যেবার চড়ক আমি যাই, মানে ওই 2015 সালে,
তখন গঙ্গা আমাকে বলে এরকম চড়ক হবে, তুমি দেখতে যাবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখতে যাব। তো চড়কের যেটা চড়ক গাছ ঘোরায় সেটা কিন্তু আমার পাড়ায় হয় না। আমার পাড়ায় কাল অব্দি নীল পুজো অব্দি হয় এবং কালকে কালী খেলা হয়, মানে কালী সাজায় কিছু ভক্তরা এবং তাদের মধ্যে নাকি ভর আসে। তো এটা আমার দেখার খুব ইন্টারেস্ট ছিল। তো আমাদের পাড়াতে না মানে প্রচুর প্রচুর ভক্ত হয়, 50+। তো তার আচ্ছা। মধ্যে জুনিয়র যারা আছে তারা হচ্ছে গত পরশু মানে সেজেছে, যারা সিনিয়র আছে তারা কালকে সেজেছে, মানে যারা বহুদিনের ভক্ত। হুম হুম মানে ওখানে এমনও ভক্ত আছে যারা হয়তো নিজেদের 2 বছর বয়স থেকে ভক্ত হচ্ছে, এখন তাদের 40 বছর 45 বছর বয়স। ওকে ওকে। ঠিক ভক্ত আছে, হওয়া অ্যাজ ইন মানেটা কি? ভক্ত মানে দেখো আমি খুব ডিটেলে জানি না। এই চড়ক পুজোতে যারা ভক্ত হয় তারা 7 দিন যাবত হবিষ্যি খায় আচ্ছা। হুম এবং তাদের ওই অনেক আচার আচরণ থাকে, মানে তারা মরার মাথা দিয়ে কিছু পুজো টুজো হয় তাদের কিছু একটা, তো এরকম কিছু একটা 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 ওরা কোনো একটা দেবতার পুজো করে হুম এবং হুম দেবতার মূর্তিটা ওরা যখন স্নান করতে যায় মাথায় করে নিয়ে আসে, আমি দেখেছি হুম। ঠিক অদ্ভুত একটা কাঠের তৈরি মূর্তি, আচ্ছা মানে একটা আচ্ছা। যার হাত টাত সবই আছে কিন্তু হাতটা গুটিয়ে দাঁড়িয়ে থাকা একটা মূর্তি। ওটা কি কিসের মূর্তি আমি এক্স্যাক্টলি খুব ভালো জানি না, কোনোদিন আমি এদের কাছ থেকে ডিটেলে জেনে আমি অবশ্যই জানাবো সবাইকে। তুমি আর বলছিলে যে এই চড়ক যখন হতো বা তুমি হ্যাঁ ছোটবেলাতে শুনেছো হ্যাঁ বা আগেকার দিনে হুম ছোট বাচ্চাদের নাকি বাড়ির বাইরে বেরোতে দিত না বাড়ির লোকজন। হ্যাঁ, মানে আমাদের মুর্শিদাবাদে না চড়কটা খুব বড় ভাবে হয়। হুম অন্যান্য অনেক জায়গাতেও হয়, অনেক নামকরা কিছু জায়গা আছে যেখানে চড়ক খুব বিখ্যাত, এখানে খুব বড় ভাবে হয়। তো আমি এখানের এক্সপিরিয়েন্সটা প্রথমে বলি। এখানে যেটা হয়েছিল যে আমাদের এখানে বরকাদা বলে একজন আছে আমাদের পাড়ার। হুম তো তার নিয়ার অ্যাবাউট 6 ফুটের ওপর হাইট, ঠিক হুম আছে? হুম এবার সে হচ্ছে কালী সাজে। এবার হুম 6 ফুটের ওপর হাইট একটা মানুষ যে 2.5 ফুটের একটা মুকুট লাগায়, মানে 8.5 ফুটের একটা কালী সাজে, ভয়ঙ্কর দেখতে লাগে। হুম হুম হুম। আর মানে আমাদের এখানে যারা মানে কালী সাজে না তাদেরকে দড়ি দিয়ে বাঁধা হয়, আমি তোমাকে কিছু ভিডিওস পাঠাবো। এবং ওই দড়ি দুটো মানুষ নিয়ে না টেনে সামলাতে পারে না ওরা যখন ভর ওঠে এবং মানে দৌড়োয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? মানে মা এবার কালীর ভর হয়। হ্যাঁ, মা কালীর ভর হয় ওদের মধ্যে। ওকে। তো রিচুয়ালসটা এরকম যে ভৈরব মন্দির থেকে তাদেরকে সাজিয়ে বের করা হয়, কালীর থানে গিয়ে তাদের প্রথম প্রণাম হয়, ওখান থেকে ভর উঠিয়ে ওদেরকে পাড়ার একটা মাঠে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় এবং মাঝখানে ওরা খেলা দেখায়। এবং তারপরে ওদেরকে যখন দেখে যে প্রচন্ড রকম উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন ওদেরকে গঙ্গা জল ছিটিয়ে অজ্ঞান করে দেওয়া হয় এবং অজ্ঞান করার পরেও না ওরা রীতিমতো সে একটা মানে চিৎকার করে ওঠে, ঠিক আছে? এবং ওটা মানে ইটসেলফ দেখতে ওটা বিশাল মানে ভয়ঙ্কর, বিভৎস। বীভৎস। তো এবং ওরা যখন ওই খাড়াগুলো চালায় না, হুম তো এই সময় যদি কাউরির খাড়া লেগে যায়, মানে হুম কাউরির ধরো কোনো কিছু ক্ষতি হলো হুম। বা কিছু, সেটার কিন্তু কোনো পুলিশ কেস হয় না। ওকে ওকে। মানে এই টাইমটা আমার মনে আছে আমাদের পাড়া থেকে বলেই দেওয়া হতো যে গাড়ি টাড়ি সব ভেতরে ভরে রাখুন। হুম হুম। কেননা ওরা যে সময় ছোটাছুটি করে তো ওরা তো মানে মানে উন্মাদের মতো ছোটাছুটি করে পুরো ওই গ্রাম আহ, জুড়ে ছোটাছুটি করে। না পুরো মানে এই এরিয়াটাতে। ওকে। তো সেইখানে ওই যখন নিয়ে যায় কালীর থান অব্দি ওই ছুটতে ছুটতে, এবং কালীর থানে ভর ওঠার পর যখন ওরা ওই মাঠের দিকে যায় দৌড়তে হুম দৌড়তে, হুম সেই সময় ওদের কোনো তাল থাকে না। মানে ওরা এমন ভাবে খাড়া চালায় যেটা কাউরির যদি লেগে যায় এবং তার যদি হাতটা, তো মানে যেমন গত বছরই আমাদের এখানে একটা ভাটপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একজনের হাত কেটে নামিয়ে দেয়, কিন্তু সেটার কোনো কেস হয়নি। মানে কেটে আলাদা হয়ে গেছে পুরো। হ্যাঁ। বাচ্চাদের লুকিয়ে রাখতো কেন? এবার ওটা বলছি, ওটা আরেকটা জায়গার ঘটনা। হুম এবার আমার সাথে যেটা হয় 2015-তে আমি ওই গঙ্গার সাথে মানে আমাদের যে মানে কাজ করতো হুম তার সাথে আমি যাই দেখতে। এবার ওখানে না কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয় না, সব দাঁড়িয়ে দেখে। হুম তো হুম আমরা বাড়ি থেকে পেপার টেপার নিয়ে গিয়ে বসেছি, আমার ঠিক সামনে বসে আছে গঙ্গা। এবার গঙ্গা আমাকে বলছে, জানো দিদি ভাই আমার ভর হয়। নিয়ে বললাম, আমি জানি তো মা বলেছে, না তুই, আমি তো দেখিনি তোর কোনদিন ভর হয়। তো বলছে আমার না শরীর ভালো লাগছে না দিদি ভাই, তুমি বসো আমি যাই। আমি না একদম ওকে অবজ্ঞা করে, এই বস চুপ করে, তুই তুই চলে গেলে আমি একা একা কি করবো। হুম হুম আর তখনও পাড়ায় সেভাবে চেনা হয়নি। এবার ও বললো, দিদি ভাই আমার শরীর ভালো লাগছে না, আমি হুম। বরকাকে সাজতে দেখেছি, তারপর থেকে আমাকে মনে হচ্ছে কোনো একটা হাত টানছে, আমি একটা হাত দেখতে পাচ্ছি, ওকে ওই সাজা হাত। আর মা কালীর সাজা হাত মানে বুঝতে পারছো তো, মাঝখানে সেই লাল আলতা দেয়, হুম হুম আঙুলের হুম টিপস গুলোতে আলতা দেয় ওরকম। এই বলতে বলতে বরকাদার যখন এন্ট্রিটা হলো, হুম। এবার বরকাদের এন্ট্রি হওয়ার পরে ওরা ধুনো দিয়ে না মুখের সামনে এরকম ভাবে দেখায় এবং তারপরে কালী আরো মানে কালী নাচটা শুরু করে। হুম
একদম গঙ্গা আমার সামনে, মানে সামনে বলতে আমার থেকে ও ধরে নাও সেটাই বসে আছে। হঠাৎ করে না গঙ্গা অদ্ভুত রকম একটা দুলতে শুরু করলো, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? হুম। এবং দোলার পরে তারপরেও সেই কন্টিনিউয়াস সেই মাথা ঘোরাচ্ছে। আমি ওটা দেখে এত ভয় পেয়েছি, আবার একদিকে টেনশন হচ্ছে। ওকে তো ছেড়ে আশেপাশের লোক সরে গেল হুম পুরো। হুম 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 তুমি আর সরতেও ওদিকে পারছো না। আমি আমি সরতে পারছি না, মানে আমি চাইলেই সরে যেতে পারি, কিন্তু আমার না ওকে ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। আচ্ছা আচ্ছা। আমার মানে যতই হোক আমার বাড়িতে ও থাকে, কাজ করে, আমার তো একটা কনসার্ন আছে ওর প্রতি, আমি কনসার্ন। হুম এবার ওই করতে করতে যখন ওরকম করতে লেগেছে, লোকজন খালি হয়ে গেছে গোল করে ওকে ঘেরে, মানে ওকে হুম ছেড়ে। হুম তখন ওদের এক সন্ন্যাসী এসে ওই যে ওই গঙ্গা জলটা ওদের আছে সেটা গঙ্গার মাথায় যে ছেটালো, ও সঙ্গে সঙ্গে না অজ্ঞান হয়ে গেল। হুম হুম এবার তোমাকে আমি বলি, আমি কিন্তু যথেষ্ট হেলদি, ঠিক হুম আছে? হুম আর গঙ্গা হচ্ছে এরকম লিকলিকে পাতলা একটা মেয়ে, আমার থেকেও হাইটে বেটে। হুম হুম বিশ্বাস করবে না কৌস্তব, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর ওই যে ও যে হেলে পড়ে গেল না, আমি ওকে নড়াতে পারছি না, ওর শরীরটা এত ভারী। ওকে ওকে গা ছেড়ে দিয়েছে পুরো। গা ছেড়ে দিয়েছে। এবার কি হয়, ওই ভক্তরা কিন্তু এদেরকে ধরে না, সেই সময় ওরা কিন্তু কাউকে টাচ করে না। হুম 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 এবার আমি না তখন ওখানে হাউ হাউ করে কাঁদছি। আর হুম যত ওখানে পাড়ার কিছু ছেলে পিলে দেখতে যায় না, মানে টিনেজার হুম ছেলেদেরকে, হুম আমি ওদেরকে সে হাতে পায়ে ধরার মতো, দাদা তোমরা কেউ হেল্প করে একটু ওকে তোলো, আমি ওর বাড়ি চিনি, তোমার বাড়িতে দিয়ে যাবে। হুম 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 ওইটুকুনি একটা মেয়েকে ৮ জন মিলে তুলেছিল প্রস্তাব। 8 জন? হ্যাঁ, মানে যেখানে গঙ্গার যা ওয়েট বা বডি স্ট্রাকচার, অন্য টাইমে আমি একাই ওকে হাতে তুলে নিতে পারবো, সেই মেয়েকে ৮ জন মিলে তুলেছিল। আচ্ছা আচ্ছা। এবার ওখান থেকে তুলে, মানে ওই রাস্তা থেকে গঙ্গার বাড়ি আসা অব্দি আমি রাস্তায় কাঁদতে কাঁদতে আসছি, পেছনে ওই ছেলেগুলো ওকে নিয়ে আসছে। হুম এবার গঙ্গাকে যে বাড়িতে ভরা হলো, সঙ্গে সঙ্গে ওদের বাড়ির আরো যারা রিলেটিভসরা আছে তারা বললো ঘরে তালা লাগিয়ে দাও, ওর ভর উঠলে ও আবার দৌড়বে। এটা হচ্ছে প্রথম আমার ভর ওঠা দেখা, বা এটা হয় চড়ক, বা এই জিনিসটা আমি কিন্তু প্রথম জানলাম। এবার যেটা খুব আশ্চর্য আমি হয়ে, হুম সেটা হচ্ছে যে তুমি হয়তো জানবে চড়কের টাইমে নীল ষষ্ঠী এইসব হয়তো জেনারেলি সবার বাড়িতে, কিন্তু এই টাইমে না নিরামিষ খাওয়া হয়। হুম হুম এবার পরের দিন গঙ্গা যখন সকালবেলা কাজ করতে এসছে, ও আমাকে হুম হঠাৎ করে বলছে, দিদিভাই কালকে তুমি আমাকে ধরে কাঁদছিলা? আমি হুম বললাম হ্যাঁ। বলছে যে আমি বললাম কে বললো তোকে? তো বললো পাড়ায় সবাই বলছে যে দিদিভাই কি কান্না কাঁদছিল তোর এই অবস্থা দেখে, এরকম ভয় পাওয়ার কিছু নেই দিদিভাই, আমার হয় প্রত্যেক বছরই হয়, তাই বলছে। হুম দিয়ে তারপরে বলছে, তারপরের কথা ওর হলো যে তুমি কালকে কিছু আঁশ খেয়েছিলা, মাংস খেয়ে আমাকে হাত দিয়েছিলা। হুম এবার আমার বাড়িতে কিন্তু নীল ষষ্ঠীর নিরামিষই হয়, মানে লুচি তরকারি হুম এসব হয়। হুম 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 আমি বাইরে থেকে চিকেন পকোড়া খেয়ে এসেছিলাম। ওকে। এবার এইটার কারণটা হচ্ছে আমি যে ওকে আঁশ খাওয়া গায়ে হাত দিয়েছি না, হুম ওর নাকি পুরো বডি পেন হচ্ছে। তাই? হ্যাঁ। এবার ওকে। দেখো, এইটা আমি চাক্ষুষ এক্সপিরিয়েন্স করি, আমার কখনো কখনো মনে হয় যে সবার ভর ওঠে না, কিছু কিছু ছেলে নাটকও করে, আবার কিছু কিছু ছেলেকে দেখলে তোমার মানে ভয়ঙ্কর লাগবে। এটা একটা এক্সপিরিয়েন্স। তো তারপরে আমি জানতে পারি যে আমাদের এখানে একটা শক্তিপুর বলে জায়গা আছে, বহরমপুর থেকে জাস্ট একটু দূরেই, হুম ওই হুম 40 কিলোমিটার মতো হবে। 40 কিলোমিটারও হবে না, মানে 30 কিলোমিটার। হুম তো সেইখানে নাকি খুব বড় মানে চড়ক হয়, মানে পুরনো চড়কের মধ্যে, যেমন আমাদের পাড়াটাও কিন্তু 100 বছর পুরনো চড়ক। আচ্ছা আচ্ছা। তো ওখানেও ওরকম অনেক পুরনো চড়ক হয়। তো আজ থেকে নাকি 50-60 বছর আগের কথা বলছি। আমাকে যে মানে কাকু বলেছিল তার ওরকমই এজ, মানে 50+ এজ। তো সেই কাকু বলতো যে কাকুর টাইমে, মানে কাকুরা যখন ছোট, হুম সেই টাইমে ওখানে যে মেন সন্ন্যাসী ছিল না, হুম হুম সে হুম মানে সে বিশাল বড় তান্ত্রিক ছিল, ঠিক হুম আছে? হুম হুম তো সে নাকি ওই যে মরার মাথা খেলা হয়, তো এইগুলো হচ্ছে ওরা মরার মাথা কিন্তু নিয়ে আসে, জানো তো? মানে মরার মাথা খেলা হয় বলতে? কিছুদিন আগে মানে আমি ফেসবুকে একটা দেখেছিলাম, আগের বছর বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, একটা বাচ্চার মানে হ্যাঁ, হ্যাঁ, মৃতদেহ বোধহয় ওটা নিয়ে মানে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, একদম। এবং সেটা নিয়ে কিন্তু খুব বড় কেস পুলিশ হয়েছে, কেসও খুব। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওখানে কিন্তু দেখো তুমি, পুলিশ কেস হয়েছে, সব হয়েছে, হয়তো হুম ওদের চড়ক বন্ধ রেখেছে, কিন্তু এরকমও হতে পারে কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারবে না।
কেসটা কি হলো কাউকে কেসটা? কিন্তু অ্যারেস্ট হয়নি। কেসটা কি এবার হলো? ওখানে ওরা হচ্ছে মরার মাথা তুলে নিয়ে আসে, ওরা যে কালি সাজে না, আমি তোমাকে ভিডিওস হুম, দেখবে, তুমি আমার হুম, মানে ফেসবুকেও দেওয়া আছে, হুম। ওদের হাতে কিন্তু একটা করে মরার মাথা থাকে এবং সেটা কিন্তু কোনো শোপিস নয়, মানে একদম মরার মাথায় থাকে খুলি। সেগুলো পায় কোত্থেকে? ওরা নিয়ে আসে শ্মশান থেকে হোক বা কোথাও থেকে তুলে নিয়ে আসে। মানে মরা, ধরো অনেক মরা এরকম আছে তো যেগুলো ধরো পোড়াতে পোড়াতে চলে যায় বা বাড়ির লোক থাকে না, হুম। এরকম কিছু মরার মাথা ওরা কালেক্ট করে নিয়ে আসে। মানে কেটে নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি আচ্ছা। খুলিটা। হুম, হুম, ঠিক হুম, আছে। হুম। এবার ওরকমই হচ্ছে ওই ওই তান্ত্রিক নাকি ও কোনো মরার মাথা জোগাড় করতো না মানে ওর তুমি যে টাইমে। জায়গাটার কথা বলছিলে, হ্যাঁ, শক্তিপুরে। আর ওটা ওখানে নাকি কতদিন আগের? আজ থেকে 50-60 বছর আগের ঘটনা। আচ্ছা, আচ্ছা। মানে ওই কাকু যে আমাকে বলেছে সে হুম, যখন বাচ্চা ছিল, হুম, তো হুম, সেই হুম, কাকু বলতো যে তোরা তো এখন চড়ক দেখতে যাচ্ছিস, আর আমাদের সময় চড়ক মানে ছিল হচ্ছে ভয়ের। হুম, আমাদের বাড়িতে মা বাবারা আমাদেরকে লুকিয়ে খাটের তলায় রাখতো। হুম, হুম, হুম। আর যারা একদম সদ্যজাত বাচ্চা তাদের মুখে নাকি কাপড় গুজে রাখতো যাতে না কেঁদে ফেলে বাচ্চা। তার কেন কারণ কেটে ফেললে কি হচ্ছে হবে? বাচ্চা নাকি তখন বাড়ির বাইরে কোনো পেলেই ওই সন্ন্যাসী নাকি বাচ্চাকে, ওই জ্যান্ত বাচ্চাকে মানে গলা আলাদা করে নিয়ে চলে যেত মানে গলা কেটে মুন্ডুটা নিয়ে যেত? চড়কের সময়। তো যদিও এটা আমার পুরো শোনা কথা, এটার হুম, কোনো মানে সত্যতা যাচাই করার কোনো স্কোপ আমার কাছে নেই, আমি জাস্ট বললাম। এবার আরবান চড়ক লেজেন্ড নিয়ে আর ওখানকার। একটা, হ্যাঁ, এবার হুম, চড়ক নিয়ে আর একটা ঘটনা যেটা আমার চোখের সামনে হয়, একটা তো গঙ্গার ঘটনাটা বললাম, হুম, সেকেন্ড ঘটনা গত বছর মানে আমাদের এখানে চড়কটা যখন হয় না, কালী সাজা খেলাটা হয় হুম, হচ্ছে হুম, 1টা 1:30 লাগা শেষ শেষ হয়। হুম, তারপরে আমাদের এরা পাড়ার এরা হাজরা বলে ওদের কিছু একটা হয়, সেটা করতে গঙ্গায় চলে যায়। হুম। আর তারপরে আমরা এখান থেকে শ্মশান ঘাট হাঁটতে হাঁটতে সবাই যায়, পাড়ার লোকরা, ওখানে সমস্ত পাড়ার কালীরা আসে। আচ্ছা, 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 যারা সেজেছে। ঠিক আছে, যারা সেজেছে। হুম, তো ওখানে মানে গোটা বহরমপুরের সব চড়ক ওখানে আসে। হুম, তো হুম, ওখানে যাওয়ার আগে যেটা হয়, আমার বাড়ির সামনে একটা দিদি থাকতো, মামনিদি বলে। হুম, তো ওই দিদিরা ভাড়া থাকতো, ওই দিদির মেয়ে, আমি, দিদি, ঠিক আছে, আরো কয়েকজন পাড়ার লোকজন, সবাই মিলে আমরা যাব ঠিক করি যে ওইখানে দেখতে যাব। হুম। এবার বেরোনোর আগে কি হয় যে আমাদের পাড়ারই একটা ছেলে ওই মরার মাথাটা ওই দিদির মুখের সামনে নিয়ে গিয়ে না এরকম ভাবে ধরে, মানে বদমাইশি করে। আচ্ছা, ওকে। মানে সেও কি ঠিক কালি আছে, সেজেছিল নাকি? না সে ভক্ত, এমনি নর্মাল ভক্ত ছিল। মানে এরকম একটা ঠিক কাটা আছে, মাথা ওর সামনে গিয়ে হ্যাঁ, রেখেছে? কাটা মাথা না, মানে মরার খুলি যেটা, আচ্ছা, ওকে। খুলিটা ওর মুখের সামনে ধরে। হুম, এবার ও না সেই সময় হঠাৎ করে ধরেছে তো, আর ও না ইনহেল করেছে, ও ও যেটা পরে বলে, ও ইনহেল যখন করেছে না, ও একটা গন্ধ পেয়েছে, কি গন্ধ ও বলতে পারে না। কিন্তু তারপরে যেটা হলো, আমি হঠাৎ করে দেখছি ও না অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা। তারপরে ওকে কোনো রকমে তো সেই মানে হাত ধরে তুলে, মানে চ্যাংদোলা করে তুলে যেটা বলে, তুলে ওকে ঘরে নিয়ে যাওয়া হলো। হুম, এবং নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, ও না অজ্ঞান হয়ে পড়ে আছে, যখনই ওকে জল ছেটানো হচ্ছে মুখে হুম। জ্ঞান ফেরানোর জন্য, ও জ্ঞান ফিরে তাকাচ্ছে যখন না, সে তাকানোটা একটা অদ্ভুত। আর তাকিয়ে না ও আমাদের কাউরির দিকে তাকাচ্ছে না, যেখানে কেউ নেই ও সেখানটা তাকাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর অদ্ভুত রকমের না নিঃশ্বাসটা, মানে হাত দুটো মুঠো করে নিঃশ্বাসটা সে মানে একদম জোরে ইনহেল করছে, জোরে ছাড়ছে। সাংঘাতিক কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এবং আমরাও তখন ওকে বারবার মানে মাথায় টাথায় হাত বোলাচ্ছি, কি হয়েছে কি হয়েছে। না ও নিজে মানে আমাদের কোনো কথা শুনছে না কিছু, হয় অজ্ঞান হয়ে যাচ্ছে না হয় উঠে ওরকম করছে। তখন ওই সন্ন্যাসীদের একজন এসে, মানে যে মেন সন্ন্যাসী আছে এখানে, ও ঝাটা কাকু নাম, ওই ঝাটা কাকু এসে ওকে হচ্ছে জল টল দিল, তারপর অনেকক্ষণ কি সব করলো, মন্ত্রতন্ত্র দিল। তারপরে ও আস্তে আস্তে কিন্তু নর্মালাইজ হলো। এবং ওই ছেলেটি অনেক বকাও খেলো যে তুই এরকম কেন করেছিস, ও হুম, ভয় লেগে হুম, গেছে। হুম। কিন্তু কি হয়েছিল সেটা কিন্তু বললো না। ঠিক আছে। চড়কের সময় আমি যেটা আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় জানো তো, হুম, আমাদের আশেপাশে তো অনেক এনার্জি থাকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ডরম্যান্ট বা সুপ্ত অবস্থায় থাকে। এবার চড়কের সময় এই যে চড়ক বা এরকম টাইপের বিভিন্ন যে পুজোগুলো রয়েছে, একটু চড়কটা না আমার একটু মানে মিস্টেরিয়াস লাগে, অন্যান্য পুজো তো আমারও রয়েছে, আমারও। এটা হ্যাঁ খুব হ্যাঁ, তুমি মিস্টেরিয়াস একটা ব্যাপার। তুমি এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, তুমি ওদেরকে জিজ্ঞাসা করবে যে ওরা কি করে বা কি করে, হুম, ওরা সবাই না ধোঁয়াশা ধোঁয়াশা তোমাকে জিনিসপত্র বলবে। নাহলে তুমি ভাবো আমার বাড়ির একটা বাড়ি পরে হয়, হুম। কিন্তু ওরা, আমি আজ অব্দি এই 10 বছরে জেনে উঠতে পারলাম না যে কি হয়। অ্যাকচুয়ালি কি হয়? হ্যাঁ,
মানে অ্যাকচুয়ালি নাকি মানে আমি শুনেছি মরার মাথা নাকি ওরা যখন শ্মশানে যায় ওদের একটা ক্রিয়া আছে যেখানে একা একজনকে গিয়ে কিছু করতে হয় এবং সেখানে মরার মাথা নাকি মানে মাটি থেকে উঠে যায়। মাটি থেকে উঠে আসে মানে হ্যাঁ, দেখো বেসিক্যালি মানে তার মানে সামনে ধরো মাটির মরার মাথা রাখা আছে, হুম, সেই মরার মাথা নাকি এরকম উঠে নাচ করে। ইভেন আমি যেটা বলছিলাম, আমি তারপরে আসছি, মানে অনেক তো এনার্জি রয়েছে বা শক্তি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ 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 এবার সেই যেগুলো সুপ্ত অবস্থায় থাকে সেগুলো অনেকটা বেশি হয়তো জেগে ওঠে হ্যাঁ আর আমাদের exactly। আশেপাশে হয়তো খেলা করে। মানে ইভেন হ্যাঁ আমি হ্যাঁ এটাও মানে দেখো, শ্মশানে তো নর্মাল যেরকম দাহ করা হয় দাহ করা হয়, কিন্তু বাচ্চাদের যারা তাদের তো মানে হিন্দু বাচ্চা যারা বাচ্চাদের তো পুঁতে দেওয়া হয়, হুম, ওদের পুঁতে দেওয়া পোড়ানো হয় হয় না। একদম। তো সেই লাশগুলো থেকে হয়তো মাথা ফাথা কেটে ওরা এনে তুলতে চড়ক পারে, ইউজ হ্যাঁ করে। তুলতে পারে, হতে এটা পারে। কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, মানে ডেঞ্জারাস মানে সত্যি ডেঞ্জারাস। মানে হ্যাঁ, তোমার না সাথে হলে তুমি, আমি একটা জিনিস বলি, আমি দেখেছি একটা বান ওরা জিভের মধ্যে না একটা শিকের মতো কিছু ঢোকায়, মানে যেটা জিভ দুপাশে, এফর করে। হ্যাঁ জিভ এফার ওপর করে। হুম। এবং তুমি বিশ্বাস করবে না কৌস্তব, এবং পিঠে কোমরে সব জায়গায় ঢোকায়। ওটা যখন বার করছে স্কিনের এফার ওপার হয়েছে, আমাদের ছোট একটা ছিলে গেলেও রক্ত পড়ে, ওদের না একটু রক্ত পড়ে না ওই টাইমে। আচ্ছা, হয়তো ক্লট করে যায়, সেটা আলাদা ব্যাপার। হতে পারে হয়তো ছাই দিয়ে দেয় বা এমন কিছু দিয়ে দেয়, ক্লট করে যায়। কিন্তু ব্যাপারটা তো আমাদের নর্মাল মানুষ অনুযায়ী আনন্যাচারাল না, আমাদের তো একটা কেটে গেলে একটু রক্ত পড়ে। হুম 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 হুম। তাহলে ওরা ওই টাইমে ন্যাচারাল কিছু ছাই বলো বা কিছু ইউজ করছে যেটাতে ওদের ওটা হচ্ছে না। মানে আমাদের কিছু অনুষ্ঠান বা উৎসব এমন রয়েছে যেগুলো খুবই মিস্ট্রিতে ভরা। মানে একদম ইভেন একদম। তোমার সাথে একটু আগেই চড়ক নিয়ে কথাবার্তা হচ্ছিল রেকর্ডিং এর আগে। হুম মানে হুম, আমাদের হয়তো মেন ঘটনাটা আজকে চড়ক ওরিয়েন্টেড নয়, একদমই কিন্তু না। আমি যেহেতু তোমার ফেসবুকেও দেখলাম, ইভেন তোমার সাথে হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ, কথা হলো, ঠিক আছে? আমি আর ইভেন তুমি যখন আমাকে ফোন করলে তখন কিন্তু আমি চড়ক দেখতেই গেছিলাম, মানে আজকে চড়ক ঘোরানো হয় আচ্ছা সেটা আচ্ছা দেখতেই গেছিলাম। ওকে 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 ওকে। আর তুমি ভাবতে পারো আমি রেস্টুরেন্টের ব্যবসা ছেড়ে, কালকের দিনের মতো ভাইটাল দিনের ব্যবসা ছেড়ে আমি আজকে এখানে চড়ক দেখতে এসেছি, কি ইন্টারেস্ট লেভেল আমার। মিস্ট্রিতে আমাদের সবারই ইন্টারেস্ট আছে, রহস্য। হ্যাঁ, আমার তো একটু বেশি আছে। আমার এক্স্যাক্টলি। না একটা ঘটনা ঘটেছে জানো তো, লাস্ট 3-4 দিন আগে। কিরকম? আমি খুব একটু ছোট্ট করে বলি, আমার মনে হচ্ছে আজকে আমরা গল্প বলতে খুব বাধা পাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমার একটা ঘটনা ঘটেছে হালকা করে। তুমি এর মধ্যে আমাকে একদিন ফোন করেছিলে দুপুরবেলা, মনে আছে? হ্যাঁ। যেদিন আমরা কথা বললাম, যেদিন আমার ননদ তোমার সাথে কন্ট্যাক্ট করেছিল, হুম 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 হুম, সেদিন মনে আছে। তুমি আমাকে যে টাইমটা ফোন করেছিলে, হুম। আমি তুমি মনে করে দেখো, আমি কিন্তু ফোনটা তুলিনি, কারণ আমার ফোন কিন্তু সাইলেন্টই থাকে হ্যাঁ, সব ইভেন সময়। এই জিনিসটা আমার কাছে একটু অ্যানন্যাচারাল। মানে ধরো আমি তোমাকে যখন ফোন করি, ঠিক আছে, কোনো বিষয়ে কথা বলতে, তুমি কিন্তু মোটামুটি সঙ্গে সঙ্গে রিসিভ করো বা মানে কোনো মানে কাট ফাট কিছুই হয় না, ঠিক আছে? না না না, সেদিন তুমি রিসিভ কিন্তু করোনি, অনেকক্ষণ পরে ঘুরিয়ে তুমি আমাকে ring back হ্যাঁ করো। হ্যাঁ, হুম এবার আমি ঘুমাচ্ছিলাম সেদিন, ঠিক আছে? হুম হুম এবার যখন আমি ফোনটা হাতে নিলাম, হুম আমি না বিশ্বাস করবে না কৌস্তব, তোমার খুব অদ্ভুত লাগবে, আমি তোমাকে সেদিন ভেবেছিলাম বলবো, হুম। আমি তোমাকে ফোন করার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম। তাই? হ্যাঁ, আর তোমার মিস কল ছিল। টেলিপ্যাথি ঠিক আছে, কানেকশন। টেলিপ্যাথি নয়, একটা একটা ঘটনা ঘটেছিল সেদিন। কি বলো সেটা তো? হচ্ছে, তার আগে মনে আছে আমি বাড়িতে ছিলাম, আমি বললাম তোমাকে যেমন মন্দারমণি যাব, তারপর আমি বাড়িতে ছিলাম। আচ্ছা। হুম। মন্দারমণি থেকে ফিরে আমরা বাড়িতে ছিলাম, মানে আমি আমার বহরমপুরে বাড়িতে ছিলাম। আচ্ছা। তো আমার হাজবেন্ড না, ওর কিন্তু, আমি কিন্তু মাসে প্রায় 10 দিন, কোনো মাসে 7 দিন এখানে থাকি, ওর কিন্তু কোনো সমস্যা নেই। হুম 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 অন্যান্য হাজবেন্ডরা যেমন যেতে দেয় না খুব বেশি বাপের বাড়ি, হুম ঠিক আছে, ওর কিন্তু কোনো সমস্যা নেই। হুম ও আমাকে কোনোদিন বললেও না যে তুমি কবে আসবা, মানে খুব মন খারাপ না করলে ও দেখতে চলে আসে আমাকে, হুম 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 কিন্তু তুমি আসো এরকম কিন্তু বলে না। ও এবার আমাকে হঠাৎ করে বলছে যে তুমি কবে আসবা গো। আমি বললাম যে তুমি জবে নিতে আসবা, তো সেই অনুযায়ী যেদিন আমাদের ভিড় থাকে দোকানে সেদিন তো ধরো ও আসতে পারে না। হুম তারপরে কিছু কিছু উইকেরও কিছু কিছু ডেজ হয় যেগুলোতে একটু কম ভিড় থাকে, হুম হুম তো সেই দিন ও নিতে এসছে। হুম নিয়ে আমাকে না, ও রাত্রেবেলা বাড়ি যাওয়ার পরে আমাকে হঠাৎ করে, ঘুমানোর ঠিক আগে হুম। আমাকে হঠাৎ করে বলছে, আহ তুমি না রাত্রেবেলায় ভয় পেলে আমাকে ডেকো। এবার আমি বললাম, তোমার কেন? হাজবেন্ড বলছে এটা? হ্যাঁ, উনি তো খুব বেশি বিশ্বাস করেন বলে আমার মনে একদম হয় না। না না না, হুম ঠিক আছে, এবং ভয়ও পায় না কিন্তু, ও হুম কিন্তু হুম, ভীতু হুম। নয়। আমি তো কথা বলেছি, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ হ্যাঁ, হুম তো সেক্ষেত্রে ও বলছে তুমি রাত্রেবেলা ভয় পেলে না আমাকে ডেকো।
হুম 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 এবার ও এটা কেন বললো, কেননা ও তো ধরো সারাদিন খাটাখাটনি করে, আমি রাত্রেবেলায় না, আমার যখন কোনোদিন যদি শরীর খারাপও করে আমি ওকে ডাকি না। হুম 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 এবার ও এটা বললো, আমার না একটু, যেই বলেছে কেন বলছো, কেন বলছো, এবার ও আমাকে বলছে যে না এমনি। পরের দিন আমাকে বললো, আচ্ছা তুমি কালকে রাতে কিছু বুঝতে পেরেছো? আর আমি বললাম যে কি বুঝতে পারবো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন বলো তো, আমি এবার যদি কিছু নাও থাকে তাও আমি হ্যালুসিনেট করবো। হুম দিয়ে বলছে না কিছু না, তারপর আমাকে বলছে জানো আমার না দুদিন মনে হয়েছে ঘরের মধ্যে কেউ চলাফেরা করছে। তাই? আমার তো শুনেই হয়ে গেল, ঠিক আছে, আমার হয়ে গেল Seriously? শুনেই। হ্যাঁ, এটা আমাকে বলেছে, ঠিক হুম আছে। হুম হুম এবার তারপরের দিন কিন্তু আমি গোটা রাত জেগে থেকেছি, আমার কিচ্ছু হুম হয়নি। হুম আর রাত্রেবেলা আমার অনেক উদ্ভট জিনিস করার কথা মনে পড়ে, হঠাৎ করে মাথায় তেল দেওয়ার কথা মনে পড়ে। তো এই সবগুলো করতে করতে আমার রাত কাবার হয়ে যায়, আমি ভোরবেলায় ঘুমাই। হুম তো আমার কিন্তু কোনো কিছু হয়নি। যেদিন দুপুরের কথা বলছি, হুম সেদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছি, আমার না খুব মারাত্মক ভাবে দুবার স্লিপ প্যারালাইসিস হয় এর আগে, রিসেন্ট ঠিক টাইম? আছে। না না, বেশ কয়েক বছর আগে, আচ্ছা যখন আমি মানে ম্যানেজার ছিলাম, আমাকে হোটেলে যেতে হুম হতো সেই সময়। হুম এবং দুবার হওয়ার পরে একটা আমার একদম বিয়ের আগে আগে হয়, তারপরে না আমার খুব ভয় লাগতো একা হোটেলে থাকতে। হুম 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 তো সেদিন দুপুরবেলা আমি দেখছি যে আমি উঠলাম, উঠে বাথরুম গেলাম, হুম হুম এবং বাথরুমে গিয়ে যখন আমি বসে আছি, আমি হঠাৎ করে শুনছি আমার হাজবেন্ড চিৎকার করছে। আচ্ছা আমি বাথরুমের দরজাটা খুললাম, খুলে দেখছি ঠিক আমার ঘরে, কোথাও আমার চোখের সামনে হুম একটা মানুষ হাঁটছে, কিন্তু তার পা, সামনের হাত দুটো না, হুম মানে সে বন মানুষ যেভাবে হাঁটে দেখেছো, মানে কিং কং হুম যেভাবে হাঁটে, হুম 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 হাত দুটো সামনে লম্বা হয়ে স্ট্রেচ হয়ে যায়, হুম হুম। ওরম ভাবে আমার ঘরে একটা মানুষ হাঁটছে। এটা কবের কথা? যেদিন দুপুরে তুমি ফোন করেছিলে। মানে তুমি সেদিন এটা দেখেছো? হ্যাঁ। এবার এটা দেখে না আমি চিৎকার করছি, চিৎকার করে যখন আমি, মানে চিৎকার করছি যখন না, তখন আমি বুঝতে পারছি যে আমি চিৎকারটা তো ন্যাচারাল করছি না, আমি এটা স্বপ্ন দেখছি। তখন কিন্তু আমার মাথায় চলে এসেছে আমি স্বপ্ন দেখছি, ঠিক আছে। হুম হুম কিন্তু বাস্তব আমার স্লিপ প্যারালাইসিস হয়েছে, আমি না পারছি নড়তে, না পারছি কিছু করতে। আর আমার না একটা অ্যাংজাইটি কিন্তু আছে, আমি আগে একটা টাইমে কিন্তু অ্যাংজাইটি নিয়ে খুব ভুগেছি, হুম হুম ঠিক হুম আছে। হুম আর তখন আমাকে একজন সাইকিয়াট্রিস্ট বলেছিল যে স্লিপ প্যারালাইসিস কিন্তু একদম সাইন্টিফিক একটা জিনিস, কোনো হ্যাঁ তার মধ্যে প্যারানর্মাল জিনিস কিচ্ছু নেই। না তো স্লিপ প্যারালাইসিস যখন হয় তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে, কিন্তু আমাদের একটা মাইন্ড কিন্তু জাগ্রত থাকে, যেটার জন্য আমরা বুকের মধ্যে ভার বা সামনে কোনো মানুষ কিছু দেখতে পাই, হুম এই কনসাসনেসটা থাকে। তো এটা আমি সবাইকে, তোমার মানে যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলছি, যাদের স্লিপ প্যারালাইসিস হয় সব সময় মনে রাখবেন যে যে কোনো একটা হাতের বুড়ো আঙুল বা পায়ের বুড়ো আঙুল নাড়াবার চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে। হুম। ভগবান, সিরিয়াসলি। শোনো শোনো শোনো, তোমাকে আমি যেদিন ফোন করেছিলাম মনে আছে? সেই হ্যাঁ দিনটাতে আমি কিন্তু তোমাকে ফোন করার আগে, যেহেতু তোমার ননদ আমাকে কন্ট্যাক্ট করে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওর ওই বাবা পেন্টার ছিল, হ্যাঁ ওর হ্যাঁ। মানে নিচের ঘরে একটা মানে একটা মেয়ে আত্মহত্যা করছে, গলায় দড়ি দিয়েছে, হুম সেটা ওর হুম বাবাকে পেন্টিং করায়, ওটা হুম নিয়ে হুম। ঘটনাটা ছিল। ইট ইজ ভেরি মাচ স্কেয়ারি, ঠিক আছে। হ্যাঁ একদম একদম, আমি এবার শুনেওছি। হ্যাঁ, এবার সেই সময়, সেই দিনেরই কথা বলছি, সেই দিন ভোরবেলার কথা বলছি, আমার অনেক বন্ধু বান্ধব, ইভেন হুম আমার মা বাবাও জানে এটা, ঠিক আছে। আমি হুম ঘুমোচ্ছি, ঠিক আছে, এটা মানে হুম ঘুমের মধ্যে হয়েছে, রাত 4টে, সাড়ে 4টার দিকে ঘুমিয়েছি আমি। এটা আই হ্যাঁ থিঙ্ক 5টা 15 থেকে 5টা 20-র মধ্যে ব্যাপারটা আমার সাথে ঘটে। তোমাকে যেদিন হুম ফোন করি সেদিনই হয়েছে, তুমি বললে বলে আমার হুম মনে পড়লো। হুম আম, আমি ঘুমিয়ে আছি, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোরে থাকি, 4th ফ্লোর, ঠিক আছে, হুম হুম সেখানে আমি যখন মোটামুটি ধরো 10-11-এ পড়ি, একটা ফ্যামিলি থাকতো, হুম হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাবা মা। এবার হুম তাদের বয়স হয়েছিল, হুম কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, 1 বছরের মধ্যে পুরো যে পরিবার ছিল আমার ফ্ল্যাটের একদম ওপরে, পুরো 1 বছরের মধ্যে পুরো পরিবারের সবাই মারা যায়। অ্যান্ড ইভেন আচ্ছা এখন আমাদের ওপরে যে ফ্ল্যাটটা রয়েছে ওটা পুরোটা ফাঁকা কিন্তু, ঠিক আছে। আমি কি আচ্ছা দেখছি, আমি দেখছি যে আমি আমার ঘরের সামনে পায়চারি করছি, ঠিক আছে, আমাদের হুম মানে ফ্ল্যাটের সামনে একটু গার্ডেন টাইপের রয়েছে, ওখানে আমি একটু পায়চারি করছি। হুম পায়চারি করতে করতে আহ,
অনেকটা হয় না, ধরো তোমার বিকেল হয়ে এসছে, আস্তে আস্তে অন্ধকারটা হচ্ছে কিন্তু দিনের আলো রয়েছে, তুমি বুঝতে পারছো হুম এরকম একটা হুম সময়। হুম 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 ওই পার্টিকুলার ঘরটাতে আমি একজন মহিলাকে দেখতে পাই। ঠিক আছে, মহিলার যে আচ্ছা মুখটা রয়েছে সেটা একটু পোড়া টাইপের, মানে হুম আগুনে পুড়ে গেছে, তারপর চামড়াগুলো টান টান, একটা 3rd ডিগ্রি বার্ন রয়েছে তার মুখে, এবং হুম সে, আমি যেরকম ভাবে পাইচারি করছি সেরকম ভাবে সেও পাইচারি করছে। আচ্ছা আমাকে একটা কোশ্চেন, আমার যারা কিউরিওফাইড পরিবারের যারা মেম্বার রয়েছে বা ধরো যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন তাদের সাথে যখন আমার কথাবার্তা হয়, একটা কোশ্চেন তারা আমাকে খুব বেশি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে দাদা তুমি রাতে রেকর্ডিং করো, তোমার ভয় হুম লাগে না? সেটা হুম আমাকে জিজ্ঞেস করে, এটা প্রায় সবাই জিজ্ঞেস করে। আমি তাদেরকে উত্তর দিই, ইউ ওয়ন্ট হুম বিলিভ, ওই যে মহিলাটা যাচ্ছে আমি ওকে হুম দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে এটা কি সত্যি মানুষ না অন্য কিছু, আমি বুঝতে পারছি না। আমার দুটো ফোন ছিল, একটা আইফোন আর একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন। আমি দুটো তার দিকে তাক করে আমি ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, যাতে কিছু দেখতে পাই বা রেকর্ড হয়। আমার মনে হচ্ছে হুম হ্যাঁ, এটা যদি হুম সত্যি এরকম টাইপের কিছু হয় ফোনে ধরা পড়বে না, হুম সেই হিসেবে আমি করছি। ঠিক আছে, হুম আমি দেখছি যে আমার ফোনের স্ক্রিনের মধ্যে সেটা ধরা পড়ছে না, কিন্তু ফোনের বাইরে আমি যখন চোখ দিয়ে দেখছি তখন তাকে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সে আমাকে একটাই কথা ওই জানলার ভেতর থেকে বলছে, আমি বাইরে রয়েছি, আমার গায়ে কাটা দিচ্ছে এখনো, এরকম ভাবে বলছে, মানে একটা ফ্যাস ফ্যাসে গলায়, তুমি রাতে রেকর্ডিং করো, তোমার ভয় লাগে না? ঠিক আছে, এরকম ভাবে বারবার বারবার এই জিনিসটা বলছে আমাকে। আমি ওই ফ্রেজে আমি বুঝতে পেরে গেছি যে আমি স্বপ্ন দেখছি। হুম এবার আমাকে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে আমাকে। হুম এবার ঘুম থেকে উঠতে গিয়ে না আমার চোখ খুলছে না। আমি বুঝতে পারছি এক্স্যাক্টলি চারিদিকে কিছু একটা হচ্ছে, চোখ খুলছে না। এবার আমি কি করব? আমি হচ্ছি কালী ভক্ত, ঠিক আছে? আমি বারবার ওকে জয় মা কালী এরকম ভাবে চেল্লাচ্ছি, মানে ঘুমের মধ্যে শুয়ে হুম আছি, ভোর 5টা বাজে, আমার সামনে কিছুটা দূরে আমার বাবা মা রয়েছে, শুয়ে আছে, আমি হুম জয় মা কালী বলে চেল্লাচ্ছি। আমার মা ধমক দিয়েছে আমাকে, বলে এই কি বলছিস তুই, মানে এরকম টাইপের, যাতে হুম আমার ঘুম ভাঙে বা কিছু। ওইটা শুনে আমার ঘুমটা ভেঙেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইট ওয়াজ তো সো ভেরি রিয়েল যে আমি, হ্যাঁ মানে কি একদম বলবো, মানে আমার মনে, আর এটা আমার অনেক, মানে ঘুম থেকে ওঠার পর অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথেও শেয়ার হুম করি ব্যাপারটা। আমার আজ অব্দি লাইফে কখনো স্লিপ প্যারালিসিস হয়নি আগের সপ্তাহ অব্দি, ঠিক আছে? আর যখন হ্যাঁ হলো, এবার দুপুরবেলা আমার দিদা বলছে যে, দিদার সাথে ক্লোজ আমি খুব, সেখানে আমাকে বলছে যে তুই তো এইসব নিয়ে কাজ ফাজ করিস, আর হুম এই হুম অনেক তন্ত্র এইসব, কিন্তু এর মধ্যে খুব হুম বেশি ইনভলভ হয়ে যাস না। কারণ কেন হুম বলছি, আমাদের বাড়িতে আমার এক মামা ছিল, ঠিক আছে? মামা থাকতে ওকে হচ্ছে বসিরহাটের দিকে, ঠিক আছে? আচ্ছা এবার সে এরকম তন্ত্র চর্চা বা এরকম টাইপের কিছু করতো, মা কালীর খুব সাধনা করতো। হুম একদিন দেখা যায় ঘর খুলে, শনিবার দিন রাতের ব্যাপার, রোববার দিন সকালে ঘর খুলে দেখা যায় লাল বসন পুরো পড়ে রয়েছে, আর ফ্যানের থেকে গলায় দড়ি দিয়েছে, ঠিক আছে? আর হুম মুখের কষ বেয়ে টপ টপ করে রক্ত পড়ছিল, যেটা মাটিতে পড়েছে, মাটিতে পড়ে হুম রক্তটা শুকিয়ে গেছে, মানে আমার মামা ই করে আত্মহত্যা করেছিল। এর কিছু মাস পরে আচ্ছা আমার মাসি, আহ, তার বিয়ে হয়েছিল, সে দেখে হুম যে তার মামার স্বপ্নতে এসছে, ঠিক আছে? চা করছিল ছাদের, যে ছাদ, আমাদের ছাদ শুরু হচ্ছে, ছাদের সামনেই একটা জায়গা রয়েছে, সেখানে সে চা বানাচ্ছে, আর সেই মামা এসে আমার মাসির কাছ থেকে বিরিয়ানি খেতে চাইছে। বলছে, জানিস তো ওকে বুড়ি, আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে, আমাকে একটু বিরিয়ানি হুম খাওয়াবি? এবার আমার মেসোর নাম হচ্ছে বাপ্পা, বিয়ে হয়ে গেছিল হুম মাসির। বলছে ঠিক আছে, তুমি বসো না, ঠিক আছে? বাপ্পা অফিস থেকে আসুক, ঠিক আছে, তারপরে এনে দিতে বলবো বা কিছু, ওকে? হুম তারপরে ওর ক্লিক করেছে সামওয়াট যে ও তো মারা গেছে, ও আমার কাছে হুম খাবার চাইছে। ও স্বপ্নের মধ্যেই ওই যে গ্যাসের মধ্যে জলটা তৈরি করছিল চা বানাবার জন্য, হুম ফুটন্ত জলটা ওর দিকে ছুঁড়ে মেরেছে, যেই ছুঁড়ে হুম মেরেছে একটা চিৎকার করেছে, আর ওর ঘুম ভেঙে গেছে। তো এই হুম জিনিসটা আমাদের ফ্যামিলিতে একটা হয়েছিল। তো আমার দিদা অবভিয়াসলি এটা, মা বা দিদা ভয় পেয়ে গেছে হ্যাঁ যে আমি এরকম কেন করছিলাম। আমার আজ অব্দি, আমি তো রাতে রেকর্ডিং করি, তোমার সাথে ইভেন এটা রেকর্ডিং করছি একদম এখন প্রায় 1টা বাজতে যায়, ঠিক আছে? কিন্তু একদম আমার কখনো এরকম টাইপের কোনোদিন যে ওই পারিজাতের সময় কিছু কিছু এক্সপিরিয়েন্স হুম হয়েছে বা অন্য কিছু, অন্য অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমার স্লিপ হুম প্যারালিসিস এই প্রথমবার হলো। আর টু হুম বি ভেরি অনেস্ট, যেদিন হলো সেই দিনই কিন্তু তোমার সাথে ওই ব্যাপারটা হলো। আমি জানি না এটার মধ্যে কি হুম কানেকশন আছে বা না আছে, হয়তো অডিয়েন্স ভাববে যে তোমার সাথে এই জিনিসটাকে রিলেট করার জন্য আগে কন্টেন্টের জন্য আগে না বলছি। আবার আগে ডিসকাস করা হয়েছে, এরকম কিছুই হয়নি। এবার আমি তোমাকে এক্স্যাক্টলি। বলি, আমি হুম যখন ওইটা দেখছি না, আমি তোমাকে বললাম যে হুম আমাকে সাইকিয়াট্রিস্ট বলেছিল যে যে কোনো একটা বুড়ো আঙুল হুম নাড়াতে। হুম
তো আমার আগে যখন দুবার হয়েছিল তার মধ্যে প্রথমবার তো জানতামই না, বীভৎস কেস খেয়েছিলাম। সেকেন্ড বার কিন্তু আমি ওইভাবেই বেঁচেছিলাম। এইবারও আমি না যখন ওই জিনিসটাকে দেখছি এবং আমি দেখলাম, আমি যখন বাথরুম থেকে বেরিয়েছি এবং বেরিয়ে না আমি ওই জিনিসটার তলায় পড়ে গেছি এবং ওই জিনিসটা আমার উপর দাঁড়িয়ে আছে এবং আমি কিন্তু বুকের মধ্যে ওটাই ফিল করছি। বুকটা ভারী এবার ভারী আমি লাগে না যে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যেই আমি আঙুলটা নাড়ালাম আমি কিন্তু তখন আমার চিৎকারটা বাইরে আসছে এবং আমি কিন্তু যে চিৎকারটা স্বপ্নে করছিলাম সেই চিৎকারটাই বাইরে করছে। আর আমার বর কি করেছে, ও সঙ্গে সঙ্গে না মানে আমাকে এইভাবে মানে হাত দিয়ে চাপা দিয়েছে, মানে সে বাচ্চাকে যেভাবে চাপা দেয় না কেঁদে উঠলে ওরকম ভাবে। আমি না ধরপড়িয়ে যখন উঠেছি, আমি উঠে ওকে বলছি, আগে বলছি লাইট জ্বালাও লাইট জ্বালাও, ও বুঝতে পেরেছে আমি ভয় পেয়েছি। ঠিক আছে, এবার তার আগের দিনই তোমার বর তোমাকে বলেছে ভয় পেলে হ্যাঁ 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 হ্যাঁ, এবার লাইট জ্বালাও যে বলেছে, ও আমাকে বলছে কি হয়েছে কি হয়েছে তুমি কি দেখেছো। ও না প্রথমে হচ্ছে কি দেখেছো তুমি ঘরে কি দেখেছো, তো আমি ওকে বললাম কি দেখার কথা তুমি আমাকে ঘরে বলছো বলো তো, লাস্ট 2 দিন ধরে কি দেখার কথা বলছো তুমি খুলে বলো আমাকে, যদি কিছু হয় তাহলে সেটাও আমাকে খুলে বলো, যদি তুমি কিছু দেখে থাকো বলো। ও বললো না, ও বললো আমি তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম, কেমন মজা লাগছে বলো এবার, হ্যাঁ খুব ভূতের গল্প বলা খুব ভূতের গল্প বলা খুব ভূত ভূত করা কেমন লাগলো এসব বললো। আমি বুঝতে পারলাম ও চেপে গেল কিছু একটা। কিন্তু কৌস্তব আমি তোমাকে একটা জিনিস বলি, যেটা তুমি হয়তো মানে জানি না তুমি রিলেট করতে পারবে কিনা বা তোমার সাথেও হচ্ছে কিনা। আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে বাবার প্রোটেকশনে আমি অনেক জায়গা থেকে বেঁচে গেছি, কিন্তু কৌস্তব লাস্ট মুনাই ঝুনাইয়ের গল্পটা আমাদের যখন টেলিকাস্ট হয়েছে ওটার পর থেকে না কৌস্তব কিছু না কিছু হচ্ছে, ছোট ছোট মানে কেউ প্রেজেন্স বোঝাচ্ছে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, এবং সব থেকে বড় ব্যাপার গল্পটা আমার মানে ঘটনাটা আমার যতজন কাছের লোক শুনেছে, যারা মানে আমার সাথে পার্সোনালি কানেক্টেড, তারা আমাকে এটা বলেছে যে গল্পটা শুনো না, বাড়ির পরিবেশ নষ্ট করে দেয়, কেমন একটা অদ্ভুত ভাইবস আসে। তো যাই হোক, এনিওয়েজ আমি তোমাকে একটা কথা বলি, তোমার মনে আছে আমরা সরস্বতী পুজোর আগে আগে ব্যাপারটা রেকর্ডিং করেছিলাম বা দিয়েছিলাম, ঠিক আছে? সরস্বতী পুজোর আগে আমি ঠাকুর আনতে গেছিলাম, সেই সময় তুমি মানে ঝুনাইকে নিয়ে আই থিঙ্ক কল করেছিল আমাকে, ঠিক আছে? সেই সময় ও আমাকে বলছিল যে অনেক ঘটনা রয়েছে যেটা তুমি প্রপারলি হয়তো বলতে পারোনি, তো ও বলতে চায়, ঠিক আছে? আমার কোথাও না মনে হচ্ছে যে মানে হতে পারে, আমার দেখো এটা মানে পুরোটাই একটা অদ্ভুত মানে ধারণা, আমার ধারণা হয়তো আমি যে ঘটনাটা বলেছি সেটা যেহেতু ঝুনাই ক্লেম করছে যে এটা কিছুই নয়, আমার কোথাও মনে হচ্ছে ঘটনাটা বেরিয়ে আসতে চাইছে, কিছু ঘটনা জানো তো বেরিয়ে আসতে চায়। মানে তারপরে ও কিন্তু আমাকে অনেকবার কন্ট্যাক্ট করেছে বা ভয়েস পাঠিয়েছে, ইভেন ফোনও করতে চেয়েছে। আমি জানি না জিনিসটা আমার মাধ্যমে হয়েছে না আমার মাধ্যমে কেউ করিয়ে নিয়েছে। আমি কিন্তু সবাইকেই মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা কল করলে রিসিভ করি বা কল ব্যাক করি। আমি কিন্তু করিনি ওকে। ইভেন ও তোমাকে একটা কথাও বলেছিল যে কৌস্তব কি ভয় পেয়ে গেল বা কিছু। কি হয় বলতো, মাঝে মধ্যে আমরা অনেক ডেয়ারিং জায়গাতে গেছি, অনেক কিছু করেওছি ইভেন, যেগুলো আমি হয়তো ইউটিউবে সম্মুখে সবার পাবলিক ফোরামে বলছি না, কারণ আমাদের থ্রু দিয়ে অনেকে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তাদের ক্ষতি হতে পারে, ঠিক আছে? সেটা আমি আমার সাথে করেছি, আমি অন্য কারোর সাথে করতে চাই না। এবার এখানে পয়েন্ট হচ্ছে যে কোনো একটা ইনভিজিবল জিনিসের মাধ্যমে আমার মনে হচ্ছে যে এই যে পার্টিকুলার যে ঘটনাটা মুনাই ঝুনাইয়ের যে ঘটনাটা রয়েছে, আমার মনে হচ্ছে সিক্স সেন্স যে আমাকে বলছে যে এই পার্টিকুলার ঘটনার মধ্যে আমার ইনভলভমেন্টটা উচিত না, আমার ইনভলভ হওয়াটা উচিত না। যাই হোক, মানে রিসেন্টলি আমারও মনে হচ্ছে না যে, আমার আগে খুব একটা মনে হতো না কিন্তু, ঠিক আছে? লাস্ট 1-1.5 বছর ধরে বা 1 বছর ধরে, এবার এটা হয়তো সাইকোলজিক্যালও বলবে অনেকে, ঠিক আছে? বাট আমার মনে হয় যে আমরা যখন রেকর্ডিং করি বা কিছু করি, অনেক ক্ষেত্রে অনেক বাধা আসে, যেমন ঠিক আছে অনেক বাধা আসে অনেক রেকর্ডিং করতে, কিন্তু মানে আমার নিজের সাথে অনেকে কিন্তু এটা ভাবে যে আমরা মানে এই কথাগুলো বলার জন্য বলা হয়, একটা হরর সাসপেন্স ক্রিয়েট করার জন্য বলা হয়, কিন্তু সেটা নয়, একদমই না। টু বি অনেস্ট, যদি আমার যদি হরর সাসপেন্স ক্রিয়েট করার হতো, ঠিক আছে, আমার কাছে আরো নানান জিনিসপত্র রয়েছে যেটার মাধ্যমে আমি আরো ভালোভাবে সাসপেন্স বা আরো ভালোভাবে হাইপ ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে? আমি একটা জিনিস না তোমার অডিয়েন্স নিয়ে বলতে চাই, আমি বেশ কিছু কমেন্টস দেখেছি যেখানে সবাই বলে এই গল্প, কিন্তু কৌস্তব আমি তোমাকে বলি যে আমি জানি না যারা ভিউয়ার্স আছে তারা এটা জানে কিনা, এক তো তোমাকে কন্ট্যাক্ট করা খুব ডিফিকাল্ট, কারণ আমি নিজে তোমাকে 4 মাস পরে পেয়েছি,
ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে সবাইকে বলে রাখি যে সবাই যদি হঠাৎ করেই বলে যে আমি একটা ঘটনা বলবো, সেটাই কিন্তু সিলেক্ট করা হয় না। এই ঘটনাটা বলার আগে এই ঘটনা সম্পর্কে অনেকগুলো প্রুফ আমাদেরকে এখানে দিতে হয়। ব্যাকগ্রাউন্ড চেক করতেই হয়, তাই না? হ্যাঁ, মানে তোমাকে আমি আজ অব্দি যতগুলো ঘটনা বলেছি সেগুলোর এগেনস্টে কিন্তু আমাকে অনেকগুলো প্রুফ তোমাকে দিতে হয়েছে। তুমি কিন্তু আমার কোনো এরকম নয় যে এই পারমিতা দি চেনা হয়েছে, যা বলবে সেটাই শুনে নেবো, সেভাবে কিন্তু করোনি। হুম 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 ঠিক আছে, এবং যারা এটা বলে তাদেরকে আমি এটাই বলবো যে আমাদের কিন্তু অনেক কিছু প্রুফ এখানে সাবমিট করা থাকে, এবং অনেকেই বলে যে সব কেন তুমি ইনস্টাগ্রামে দাও না, এটা জনে জনে পাঠানো পসিবল নয়। দেখো, মানে টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, মানে অনেক এবার অনেকে বলবে যে দাদার হেভি ঘ্যাম বেড়ে গেছে বা ঘ্যাম আছে, ঠিক আছে, তাই জন্য রিপ্লাই করে না, ঠিক আছে। এরকমও হয়েছে আমার সাথে। ধরো আমি কোনো একটা পার্টিকুলার কেউ ছবি চেয়েছে, আমি তাকে দিয়েছি, ঠিক আছে, তারপরের মোমেন্টেই কেউ হয়তো চেয়েছে, আমি হয়তো অন্য কোনো রেকর্ডিং এ ঢুকে গেছি বা কোনো কিছু ঢুকে গেছি, তারপর আরো মেসেজ এসছে, আমি তাকে আর দিতে পারিনি, ঠিক আছে। অবভিয়াসলি মানুষের রাগ হতেই পারে, কারণ আমি নিজেই বলেছি যে তোমাদেরকে আমি প্রোভাইড করব। এবার মানে অনেক কিছু কারণে, ঠিক আছে, কিছু কিছু মানে ধরো একটা মানে খুব রিসেন্ট একটা ঘটনা ছিল, আমি ঘটনার নাম বলছি না, ঠিক আছে, কানাডার ঘটনা বলেই দিচ্ছে। সেখানে যে ছবিটা প্রোভাইড করা হয়েছিল সেইগুলো, ঠিক আছে, লিগ্যাল কিছু কারণের জন্য যিনি আমাকে প্রোভাইড করেছিলেন বলেছিলেন যে তুমি আর দিও না, এখানে লিগ্যাল কিছু প্রবলেমস হয়েছে, ঠিক আছে, কারণ একটা বিজনেসের ব্যাপার, আর ওখানে কেস করে, খুব বাজে রকম ভাবে কেস করে। এবার সেই ক্ষেত্রে আমি জিনিসটা দিতে পারিনি। এবার অবভিয়াসলি যখন আমার সাথে কেউ কন্ট্যাক্ট করছে, আমি পুরোটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে আমি জিনিসটা সামনে নিয়ে আসছি, ঠিক আছে। না, আমার মনে হয় কি বলতো, যারা শুনছো, যারা বিশ্বাস করো তারা খুব ভালো, যদি কোনো উপকার বিশ্বাস হয় না খুব করলেও ভালো, কোনো প্রবলেম আর বিশ্বাস না করলেও খুব ভালো। কিন্তু নেগেটিভ জিনিসপত্র না নেওয়াই ভালো। একটা ঘটনা, জাস্ট একটা মোনাই ঝুনার ঘটনা, যেটা সবাই জাস্ট শুনেছে, সেটা যদি এত এফেক্ট করতে পারে, আমার মনে হয় না যে মুনায়ের ছবি, ঝুনায়ের প্রোফাইল বা এই ঝুনায়ের বাড়ির আরে সমস্ত জিনিসপত্র তার না থেকেও দেওয়াই বড় ভালো। কথা, তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, তুমি তোমার যে মানে একটা বন্ধু ছিল বললে না যে আত্মহত্যা করেছিল ফেসবুক লাইভে, হ্যাঁ, তুমি তো সেটা আমাকে পাঠিয়েছিলে, ঠিক আছে। পাঠিয়েছিলাম। ওই জিনিসটা আমার নিজের দেখে এত ডিস্টার্বিং লেগেছে, ঠিক আছে, সেটা আমি কিভাবে অন্য কাউকে প্রোভাইড করবো, এবং তাই না? সেটা প্রোভাইড, আমার ননদের ঘটনাটা হয়তো তুমি রেকর্ড করবে, এবং সেটা রেকর্ড করলে অনেকেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো কেন প্রোভাইড করা বা নেওয়া উচিত নয়। এবার দেখো, যাদের ইচ্ছা হয় আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক সময় দিয়ে দিই, ঠিক আছে, অনেকে আমি নিজেকে মানে নিজে রিপ্লাই করেও দিয়ে দিই ব্যাপারটা। আজকে অনেকের মনে হবে যে মেন ঘটনাতে ঢোকার আগে আমরা এইসব নিয়ে কেন আলোচনা করছি, ঠিক আছে, কারণ এটা নিয়ে আলোচনা করার একটাই মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এইগুলো অ্যাকচুয়ালি রিয়েলি ঘটছে, ঠিক আছে। এবার সেইগুলো আমাদের অডিয়েন্স, আমাদের পরিবারের সদস্যদের সাথে যদি আমরা শেয়ার না করি বা আমি শেয়ার না করি, এই যে আমার এই ঘটনাটা ঘটলো আগের সপ্তাহতেই, ঠিক আছে, এটা তো মানে টু বি অনেস্ট কোনো মানে খাতায় লেখা গল্প বা কোনো অডিও স্টোরি নয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হয়েছে, তাই জন্য বলছি। এবার সেটার বিভিন্ন এক্সপ্লেনেশন হতেই পারে। এবার ধরো তুমি আমাকে যেটা বলছিলে, তোমার যে বন্ধু ছিল, ঠিক আছে, যে বন্ধুর সাথে মানে আই থিঙ্ক শি ওয়াজ অন লেসবিয়ান, ঠিক আছে, তার সাথে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে, তুমি তার সাথে কথাবার্তা বলেছো, ঠিক আছে, আমি ইনফরমেশন পেয়েছি, তারপর আমার মনে হচ্ছে যে না, এটা মানুষের জানা উচিত, ঠিক আছে, এবার সেটা আমি দিচ্ছি। এবার এখানে একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে এইগুলো তো মানে টু বি অনেস্ট খুবই ডার্ক এন্ড আমাদের মনের ওপর খুব বেশি প্রভাব পড়ে। সাপোজ ধরো পারমিতা, তুমি 4টে ঘটনা আমাকে শেয়ার করলে, কথার কথা বলছি, ঠিক আছে, তুমি তো সেটা শুনছো। এবার ধরো আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে ঘোষলি কল রেকর্ডিং দিচ্ছি, সেগুলো নিয়ে রিসার্চ করছি, পড়াশোনা করছি, সেগুলো দেওয়া হচ্ছে। এরকম অজস্র রেকর্ডিং আমি করেছি যেগুলো আমি আপলোডই করিনি। জিনিসগুলো এতটা ডিস্টার্বিং, আর জিনিসগুলো এতটা শুনতে না একটা এফেক্ট পড়ে। যেমন পারিজাতের সময় আমি যখন ওর সোদপুরের ঘটনাটা রেকর্ড করি, আমার নিজের সাথে এমন জিনিসপত্র ঘটেছে না, এখন যদি আমি মানে টু বি অনেস্ট সেটা সবার সামনে নিয়ে আসি, নিয়ে অবভিয়াসলি অনেকে বলেছে, সেটা কোনো অডিও স্টোরি থেকে কম কিছু মনে হবে না, ঠিক আছে। এরকম জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাই হোক, অনেক কথা হয়েছে। এবার আমরা আজকের যে মেন ঘটনা, যেটা নিয়ে আমাদের হয়তো পডকাস্টটা ছিল, তার আগে চড়কের ব্যাপারে তো ইন্টারেস্টিং ব্যাপার, নিজেদের প্যারানর্মাল কিছু ঘটনা হালকার উপর শেয়ার করলাম, সেই ঘটনাতে এবার আমরা যাব। আর আজকের এই আলোচনাটা আই থিঙ্ক আমাদের মানুষ যারা কিউরিওফাইড শুনছেন তারা সবাই খুব পছন্দ করেছেন, হয়তো অনেকে করেননি, তারা হয়তো কমেন্টে বলবেন যে কেন মেন ঘটনাতে যাওয়ার আগে এত ভনিত আমরা করছি। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার মনে হয় যে কিউরিওফাইড যারা শোনেন তারা সবাই আমাদেরকে ভালোবাসে। তো আমরা যে কথাবার্তাটা বললাম সেখানে
থেকে যদি মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে বা তাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, একদম সেইগুলো অনেকটা হেল্পফুল হবে। এবং তুমি আমার একটা জিনিস দেখবে, আমার কিন্তু সব ঘটনাকে আমি নিজেই কাট আউট করে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সেম। যখন সেটা পেরে উঠি না, তখন কিন্তু আমি বুঝতে পারি যে না, এটা কিছু আলাদা হচ্ছে। এবার আমি আজকের ঘটনাটাতেই বলি। এবার অনেকেই হয়তো বলবে যে আমার সাথে এতগুলো ঘটনা কি করে ঘটছে, সেটা একদমই নয়। আমার সাথে যা ঘটে গেছে সেগুলো আমি বলে ফেলেছি অলরেডি। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আগের এপিসোডেও বলেছিলাম যে এইগুলো যেহেতু আমি আমার পার্সোনাল জায়গায় শেয়ার করেছিলাম, তো সেখান থেকে অনেকেই হয়তো ভাবছে যে আমার কাছ থেকে কোনো রেমেডি পাওয়া যাবে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে নিজের কোনো রেমেডি নেই, আপনাদেরকেও দিয়ে হেল্প করতে পারবো না। যেটুকুন আমি জানি সেটুকুন আমি বলে দিই, ঠিক আছে? এবার সেজন্য কিন্তু আমাকে অনেকেই অনেক কিছু শেয়ার করছে ইদানিং। একটি আমার বান্ধবী, মানে পরিচিত বান্ধবী, যাকে আমি চিনিও না, জাস্ট ফেসবুক ফ্রেন্ড, সে আমার সাথে একটা জিনিস তার ব্যাপারে শেয়ার করেছে, ঠিক আছে? আমি তাকে যতটা পেরেছি হেল্প করেছি। তারপরে এই যে আজকের যে ঘটনাটা, সেটাও কিন্তু আমার এই কিউরিফাইটের সেকেন্ড ঘটনা আসার পরের ঘটনা। মানে সেকেন্ড ঘটনা আসার পরে সে আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং প্রায় দীর্ঘ ধরে নাও 2010-11 মানে 13 বছর পরে আমি সেই মেয়েটিকে আবার মানে খুঁজে পেয়েছি। আচ্ছা, ওকে। কিউরিওফাইটের এই ঘটনা থ্রু দিয়ে একদম মানে একদম। সে কি সাবস্ক্রাইবার আমাদের? না, প্রথমত হচ্ছে সে সাবস্ক্রাইবার নয়, সে আমার মানে আমার যে পুরনো নাম্বারটা, তুমি হয়তো যেটা দিয়ে আজকে তোমাকে আমি মিস কল দিলাম, ওই নাম্বারটা কিন্তু আমার বহু পুরনো, ঠিক আছে? আমি তো স্ট্যাটাসে শেয়ার করতাম, হয়তো ওর কাছে আমার নাম্বার সেভ ছিল, ও স্ট্যাটাসে দেখেছে, ও সেখান থেকে কন্ট্যাক্ট করেছে আমার কাছে। ঘটনাটা শুনে তারপর কন্ট্যাক্ট করেছো, তারপর নিজের ঘটনাটা বলেছো। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। আমি এখানে রেমেডির ব্যাপারে আরেকটা জিনিস একটু বলি, ঠিক আছে? মানে অনেক ক্ষেত্রেই আমাদের মানে কিউরিও ফাইটার যারা অডিয়েন্স আছেন বা আমার সেকেন্ড চ্যানেল কৌস্তবের আড্ডাতে যারা শোনেন, অনেকের না অনেক ক্ষেত্রে এটা মনে হয় যে যারা ঘটনা শেয়ার করছেন তাদের সাথে হয়তো যোগাযোগ করলে বা কিছু করলে কোনো রেমেডি তারা পেতে পারেন, ঠিক আছে? বাট টু বি অনেস্ট, আমি এখানে একটা জিনিস একটু বলতে চাই, ঠিক আছে? প্রত্যেকের মানে লাইফটা প্রত্যেকের নিজেদের মতো, ঠিক আছে? ঘটনার সিমিলারিটিস থাকতে পারে। কারোর পার্টিকুলার একটা জিনিস তার জন্য যেটা ওয়ার্ক করেছে সেটা যে অন্য কারোর জন্য ওয়ার্ক করবে, ব্যাপারটা সেরকম নয়, একদমই নয়, একদম। এবার সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি মনে হয় সেই ক্ষেত্রে আপনারা সত্যি যারা স্পিরিচুয়ালি খুবই অ্যাক্টিভ বা এইসব নিয়ে যারা কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইভেন যদি সত্যি কখনো কারোর হেল্প লাগে, আমি অনেককেই করেছি এরকমটা, তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন। যদি সত্যি জেনুইন মনে হয় তাহলে অবভিয়াসলি আমি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আমি নিজেও টু বি অনেস্ট, আমি তন্ত্র নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিছু কিছু প্র্যাকটিসও করি হয়তো, ঠিক আছে? বা অ্যাস্ট্রোলজি নিয়েও অনেকটা পড়াশোনা চলছে বিগত 2-2.5 বছর ধরে, ঠিক আছে? সেই ক্ষেত্রে অনেক কিছু সেন্স করতে পারি, অনেক কিছু বুঝতে পারি, কিন্তু তার মানে যে ফুল প্রুফ, আমি হয়তো একটা গাইডেন্স দিতে পারি, একটা আমি ওয়ে দেখাতে পারি, কিন্তু ফুল প্রুফ যে ব্যাপারটা, জিনিসটাকে এন্ড করা বা প্রবলেমটাকে এন্ড করা, সেটা কিন্তু একজন যারা সত্যি সাধক প্রকৃতির মানুষ যারা, তাদের ছাড়া কিন্তু এটা পসিবল না। না, আর এই তুমি সত্যিকারের কে তোমার হেল্প করছে এটাই তো বুঝতে পারবে না। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু মানুষ যাদের কাছে আমরা হেল্পের জন্য যাই, তারা ইনিশিয়াল একটা হেল্প করে তাদের উপর ডিপেন্ডেন্সি তৈরি করে অনেক বড় আরো ক্ষতি করে দেয়। এরকম ঘটনা আমার জানা আছে। আমি আজকে যদিও এটা নিয়ে কথা যেহেতু বলছেন তাই বললাম না ব্যাপারটা, ঠিক আছে? এটাই ব্যাপার যে কে ঠিক কে ভুল সেটা আপনারা নিজেরা জাজ করুন, এবং যদি কখনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে যোগাযোগ করুন, আমি যতটা পারবো হেল্প করব। কিন্তু তার মানে এটা না যাদের কথা আপনারা শুনছেন যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে, তাদেরকে বিশ্বাস করার আগে নিজে পড়াশোনা বা নিজে একটু হোমওয়ার্ক করে নিন, যাতে আপনাদের ঠকতে না হয়। একদম তাই। তো আমার যে বান্ধবীর ঘটনা বলছি, প্রথমে একটু তার আমি ব্যাকগ্রাউন্ড তোমাকে বলে নিই। সেটা হচ্ছে আমার 11-12 আমার কিন্তু স্কুল চেঞ্জ হয়। 10th অব্দি আমি যে স্কুলে পড়েছি, 11-12 স্কুল চেঞ্জ হয়। তো 11-12 আমি আমাদের বহরমপুরেরই একটি স্কুলে পড়ি, বিদ্যাপীঠ নাম। তো সেটি একটা স্কুইড স্কুল। তো সেখানে আমার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স, আমি যখন যাই কাউকেই চিনি না, এবং সেখানে না কিছু স্কুল থেকে কিছু লোকজন গেছিল যারা কিন্তু অলরেডি গ্রুপ ছিল তাদের। তো আমি যখন গিয়ে পৌঁছালাম দেখলাম আমার কোনো পরিচিত কেউ নেই ওই স্কুলে। কারণ ওই স্কুলটা একদম লাস্ট অ্যাডমিশন হয়, তো অনেকেই যারা ভাবে যে ওখানে নাম উঠবে কিনা তারা আগে অন্যান্য স্কুলে ভর্তি হয়ে যায়, ঠিক আছে? তো আমি যেদিন গেলাম প্রথম দিন, গিয়ে দেখছি সবাই মোটামুটি অনেকে চলে এসছে, আমার কোনো বন্ধু বান্ধব নেই। এটা 2008-9-10। আচ্ছা,
2010-এর কথা বলছি। হুম তো 2010-এ যখন আমি মানে 11-এ পড়ছি যখন, হুম তখন হচ্ছে এরকম গেলাম স্কুলে, গিয়ে দেখছি যে একদম লাস্ট বেঞ্চ যেটা সেটা খালি আছে। আর আমাদের স্কুলটা না বিশাল বড় ছিল, হুম। এবং সেখানে মানে স্টুডেন্ট সংখ্যাও প্রচুর ছিল। মানে আমার কি নাম আর্টসেই ধরে স্কুলের? নাও, মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ। আচ্ছা, যদি কেউ দেখে তাহলে কমেন্ট করে জানিও যে এই স্কুলে কেউ পড়ে কিনা বা পড়েছে কিনা। হ্যাঁ, তারপর কি হলো? একদম একদম। তো সেখানে আমাদের যে আর্টসের রুমটা ছিল সেটা হচ্ছে ওপরের একটা হল ঘর ছিল, যেটা বিশাল বড়। হুম হুম। স্টুডেন্টও সেরকম ছিল, আর্টসেই প্রায় 120-30 জন স্টুডেন্ট আমরা পড়তাম। হিউজ। হুম হিউজ। তারপরে সায়েন্স বিল্ডিং আলাদা, কমার্সের আলাদা ক্লাসরুম। হুম তো এবার অনেক ছাত্রছাত্র, এবং প্রথম হচ্ছে যে কোয়েট স্কুল, হুম ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি। তো আমি লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম, আর আমাদের বেঞ্চগুলো না খুব বড় বড়, মানে নর্মাল স্কুলের থেকে বড় বড় ছিল। হুম এবার আমি গেলাম, তারপর দেখলাম একটা মেয়ে আসছে হট করে, বাচ্চা করে, খুব ফর্সা মেয়েটা দেখতে। তো আর আমার খুব বরাবরই ফর্সা মানুষদের প্রতি একটু অবসেশন ছিল, মানে আমার খুব ফর্সা ভালো লাগে। আচ্ছা। তো মেয়েটাকে দেখি আমার খুব ভালো লাগলো, খুব স্টুডিয়াস লাগলো। মানে একটা আমাদের ধারণা আছে না, ছোট ছোট চুল চশমা পরলেই খুব স্টুডিয়াস হয়। হুম 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 মেয়েটি এসে বসলো, মেয়েটির নাম আমি জানলাম দিয়া। হুম। ঠিক আছে। তো তারপরে আমরা যেমন খুব লোকাল, ও কিন্তু লোকাল ছিল না, ওর বাবা কিন্তু ট্রান্সফার হয়ে কোথাও এসেছিল এখানে। হুম ঠিক আছে। তো কথা হলো প্রথম দিন, দ্বিতীয় দিন ক্লাস যখন স্টার্ট হলো, ওর না একটা অদ্ভুত বিহেভিয়ার আমি সেকেন্ড ডে থেকে স্টার্ট করলাম দেখতে। সেটা হচ্ছে, ও আমাকে ফার্স্ট ডে ফোন নাম্বার নিয়ে গেছিল। আচ্ছা। সেকেন্ড ডে স্কুল যাওয়ার আগে, তুই কখন যাচ্ছিস, কখন বেরোবি, আচ্ছা ঠিক আছে, এরকম একটা। হুম হুম সরি। তো আমার না সবসময় একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে, আমার না অতিরিক্ত ভালোবাসা পোষায় না, হুম। এটা কেন জানি না। তো অনেকেরই আমার প্রবলেম। হ্যাঁ, আমি বললাম যে বাবা একদিন বন্ধুত্ব, এত ফোন। আবার দেখছি ঠিক বেরোনোর আগে, মানে আমি যখন ওকে বলেছি বেরোবো, ঠিক তার আগে, তুই বেরিয়েছিস? আমি বললাম যে হ্যাঁ বেরোচ্ছি। হুম এবার বেরিয়ে স্কুলে এসে দেখছি ও অলরেডি ওই বেঞ্চে বসে আছে, এবং ওই বেঞ্চে আর কেউ নেই, মানে কাউকেও বসতে দেয়নি। হুম 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 সেখানে আমি বসলাম। এবার দেখো, আমাদের বেঞ্চগুলোতে জেনারেলি তো 6 জন বসতাম, অনেকটা স্পেস, হুম কিন্তু ও বসতো না আমার সাথে একদম লেগে, একদম সেটে। আমিও না ওকে মাঝে মাঝে বললাম, ভাই একটু সরে যা না, এত জায়গা আছে। না ঠিক আছে, আমার ভালো লাগছে। ঠিক আছে। এবার এটা বেশ কিছুদিন যেতে যেতে না আমি বুঝতে পারলাম যে আমার ঠিক এর ভাল লাগছে না ব্যাপার স্যাপার। কেন? হুম। আমাকে পুরো স্কুলে মানে ঢোকার পরে এন্ট্রি টাইম থেকে একদম বেরোনো অব্দি ও না সারাক্ষণ মানে চিড়ে জোকের মতো পিছনে লেগে থাকতো। আচ্ছা। এবার আমি আমার ওই যখন বাবার ঘটনাটা বলেছি, আমি শ্রেয়ার ঘটনা বলেছিলাম তোমাকে, একটা মেয়ে সেই যার বাবা ওকে লক করে যেত, যে মেয়েটা মারা গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। সেই সময় আমি বলেছিলাম না, আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, এবার সেই সময় কিন্তু আমার ওর সাথে বন্ধুত্ব শুরু হচ্ছে। আচ্ছা। ঠিক ও কি আছে। তোমার বেস্ট ফ্রেন্ড ছিল ওই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, যে Okay. মেয়েটির কথা আমি ওই ঘটনায় বলেছিলাম। হুম 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 তো এবার এখনো আমাদের রিলেশন আছে, মানে আজকের ডেট অব্দি আছে। হুম হুম হুম। তো ওর সাথে যখনই আমি কথা বলছি, ও একটু আমার টাইপের, একটা টাইপ ম্যাচিং হয়ে যায় না। ভাইবস ম্যাচ করে যায়। হুম। হ্যাঁ। আর এ দেখছি প্রচন্ড না সেই নিয়ে রিয়াকশন দিচ্ছে। মানে এবার পজিটিভ যখন, হয়ে গেছে তোমার। হ্যাঁ হ্যাঁ, মানে যেন আমি গোটা স্কুলে ওর খালি বন্ধু। আচ্ছা। এবার তখন না আমার এটা একটু ইরিটেশনের জিনিস তৈরি হলো ওর সাথে। হুম তারপরে যেটা হলো, আমি না ওর বেঞ্চটা বসা বন্ধ করলাম, আমি এদের সাথে বসতে শুরু করলাম। একদিন এসে না এত ডেসপারেট, ও আমার ওই বান্ধবীর ব্যাগটা এরকম ছুড়ে দিল, দিয়ে নিজের ব্যাগটা রেখে দিল। আচ্ছা। ঠিক আছে। এবং সেদিন ওকে কিন্তু আমরা বসা নিলাম, ও মাঝখানে আমাদের বসেছে, এবং হুম। ওর না কিছু টাচেস, যেমন আমার হঠাৎ করে আমার থায়ের মধ্যে হাত দেওয়া, বা হঠাৎ করে কোনো কারণ নেই ও আমাকে একটু জাপটে ধরে নিচ্ছে, আমার খুব চিপকু লাগতো। হুম এবার তখন দেখো, এখনকার বাচ্চারা যেমন অন্যান্য সেক্সুয়ালিটির ব্যাপারগুলো অনেক ভালো জানে, হুম হুম হুম। তখন কিন্তু আমরা এতটা অ্যাডভান্স ছিলাম না। হুম মেয়েতে মেয়েতে বা ছেলেতে ছেলেতে যে কিছু হতে পারে, এটা কিন্তু আমরা চাক্ষুষ তখনো কখনো এক্সপিরিয়েন্সই করিনি। হুম। মানে খুব পুরোনো একটা সিনেমার বদৌলতে আমি জানতাম যে হ্যাঁ এরকম পসিবল। আচ্ছা। ঠিক আছে। হুম তো তখন যখন ও এই জিনিসটা করতে লাগলো, আমরা কিন্তু ওকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে শুরু করলাম।
ওকে ওকে এবং তখনও একটা জিনিস করে, সেটা হচ্ছে আমাদেরই একটা ফ্রেন্ডের সাথে ও যে এরকম কিছু নয়, ওকে যেটা সন্দেহ করা হচ্ছে সেটা প্রিটেন্ড করার জন্য ও আমাদেরই একটা বন্ধুর সাথে প্রেম করতে শুরু করে, ছেলের সাথে? ছেলের সাথে। আচ্ছা। এবং পরবর্তীকালে কিন্তু ওই ছেলেটি যখন ওর নাম বলে তখন আমরা ওকে বলি যে তুই ওর সাথে কি করে প্রেম করছিস, ও তো ওরকম নয়, ও তো এরকম। তখন যেটা হয়, টিনেজে দেখো, টিনেজে তো ফিলিংস এর থেকেও বেশি মানুষের একটু টাচ করব, কিস করব, এসব থাকে। ও তখন বলছে আচ্ছা এর জন্যই আমাকে কিছু করতে দিত না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, তো এটা যখন আমাদের মধ্যে সবার মধ্যে জানাজানি হলো, তারপরেই দেখলাম মেয়েটি কিন্তু স্কুল ছেড়ে চলে গেল, মিড অফ দ্য টার্ম। ওকে, স্কুলই ছেড়ে দিল? হ্যাঁ হ্যাঁ, মানে ছেড়ে দিল মানে ওর কিন্তু ট্রেসই নেই আর কোনো। মানে পরবর্তীকালে শুনেছিলাম যে ওরা নাকি অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছে, হুম হুম ঠিক আছে। এবার খুব মিস্টিরিয়াস, মানে আমি এটা বলছি কেন, আমি ওরই পাড়ার কিছু জনের কাছে শুনেছি ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে, কিছু জনের কাছে শুনেছি যে ওর বাবা মা কিছু কারণে ওকে এখানে পাঠিয়েছিল আবার নিয়ে চলে গেছে, এখানে কোনো রিলেটিভের বাড়িতে পাঠিয়েছিল, হুম 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 ঠিক আছে। যাই হোক, ওর আসা বা যাওয়ার কোনো কারণটাই আমাদের কাছে মানে স্পষ্ট নয়। হুম এবার যেটা হয় যে আমি তোমাকে বললামই, আমার নাম্বারের থ্রুতে ও আমাকে কন্ট্যাক্ট করে, হুম এবং ও যখন আমাকে নামটা বলে না, বিশ্বাস করো এই নামের অনেকগুলো মেয়ে আমার চেনা। তো ও যখন আমাকে নামটা হ্যালো চিনতে পারছিস বলে নামটা বলে, আমি বুঝে গেছি কে, এত বছর পরে হলেও। এবং আমি Okay. প্রথম কথাই বললাম যে হ্যাঁ বল। হুম মানে একটা ওয়ে অফ টকিং থাকে না সবার, ও ওয়ে অফ টকিংটা আমার এত বছর পরেও মনে আছে, হুম 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 ঠিক আছে। তো তারপরে ও আমাকে বলে যে দেখ আমি তোর দুটো ঘটনা শুনেছি, হুম তো আমার কোথাও মনে হলো এই সেম, যে তুই আমাকে হেল্প করতে পারবি, আমি না তোকে কটা জিনিস বলতে চাই। হুম হুম তো আমি বললাম যে দেখ বাবা, আমার তো খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, আমার যা আছে আমি নিজের হেল্প নিজে করে উঠতে পারি না। হুম তো আমি না প্রথমে অ্যাভয়েড করে দিচ্ছিলাম কমপ্লিটলি, আমার ইচ্ছা করছিল না কথা বলতে। এটা কোন মাসের ঘটনা বলছো? এই তো কিছুদিন আগের গো, মানে আমার সেকেন্ড পডকাস্টটা, মানে মুনাই জুনাইয়ের আসার পরে, আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে। তো আমি তখন ওকে পুরো কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, তারপরে ভেতরে একটু পোকা নড়ে গেল যে না জানি কি আছে, হুম একদিন বলা যাবে কৌস্তবকে, হুম ঠিক আছে। আমি খুব সত্যি কথা এই ইন্টেনশনই আমি শুনেছি, না হলে মানে ওকে হেল্প করব সেটা আমি কিন্তু ইনিশিয়ালি ভাবিনি, একদমই ভাবিনি, ভেরি অনেস্ট তুমি। একদম একদম। তো আহ, তারপরে ও আমাকে কিছু ঘটনা শেয়ার করে, হুম সেটা এরকম যে ও তো স্কুল ছেড়ে চলে যায়, হুম এবং তার কিন্তু কারণও আমাকেও বলেনি, হুম ঠিক আছে। তারপরে যখন যেটা হয় 11-12 এর পরে আমরা সবাই হায়ার স্টাডিজ এর জন্য যাই, হুম তো ও কিন্তু কলকাতার একটা নামি কলেজে ভর্তি হয়। আমি মানে জানি না আমার নামটা নেওয়া ঠিক হবে কিনা, আমি কি নামটা নিতে পারি, মানে যদি তারা কোনো প্রবলেম ক্রিয়েট না করে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নামটা তো অবশ্যই জানো, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব ওখান থেকেই পাস আউট। হ্যাঁ। তো কি নাম বলে দাও আপনি? আচ্ছা, ও টেকনো ইন্ডিয়াতে ভর্তি হয়, আচ্ছা, ঠিক আছে। হুম তো টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু জানিও না টেকনো ইন্ডিয়া কোথায়, কি কি পড়ানো হয় না হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না, ঠিক আছে। হুম এবার ওরা যেটা হয় স্কুলে, মানে সরি কলেজে যাওয়ার পরে দেখবে তুমি কলেজের বাইরে কিছু লিফলেট ছাটানো থাকে, পেইং গেস্ট, মানে পিজি এগুলো। হুম হুম তো ওখান থেকে ও একটা পেইং গেস্টের অ্যাড্রেস পায়, এবং সেখানেও গিয়ে দেখে যে ম্যাক্সিমামই টেকনোর ছেলে মেয়েরাই ওখানে থাকে, মানে মেয়েরা থাকে, হুম 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 ঠিক আছে। হুম। তো ইনিশিয়ালি ও কোনো ভালো রুম পায়নি, ও একটা ডরমেটরি পায়, যেখানে ও ছাড়া আরো প্রায় 9টা মেয়ে, মানে 10 জনের ডরমেটরি ছিল, 9টা আচ্ছা। মেয়ে থাকতো, হসপিটাল বেডের মতো ওদেরকে বেড দেওয়া হতো, হুম এবং ও ওখানে থাকতে শুরু করে। হুম। তো ও বলে যে, যেটা এবার ওর ভার্সনে আমি বলছি, এটা কোন সাল? যে এটা হচ্ছে 2010-এ, তো আমরা ছিলাম হচ্ছে 11-এ, মানে 2011-তে আমরা পাস আউট করে গেছি, 2012-র কথা, আচ্ছা। হুম ঠিক আছে। তো ও এরকম ওইখানে থাকতে শুরু করে, এবং প্রথম 2-3 দিন পরে যেটা হয়, ওর একটা অদ্ভুত ফিলিং আসে রাত্রেবেলা। সেটা হচ্ছে, এক তো ওরা এতজন থাকতো, কোনো তো ভয়ের ব্যাপার নয়, হুম হঠাৎ করে ও একদিন রাত্রেবেলা ঘুমোচ্ছে, এরকম সময় ও দেখে যে কেউ ওর হাতে টাচ করে ধরে আছে, ওকে ওকে। হুম
ঠিক আছে? এবং ঘুমের ঘরে কি হয়, একটা টাচ লাগলেও দেখবে মানুষের একটা অস্বস্তি হয়। হুম 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 তো ও না হাতটা এরকম মানে ঝাটকা মেরে একটা সরিয়ে দেয়, হুম হুম ঘুমিয়েছে। সেকেন্ডে ও আবার ওরকম একটা টাচ পায়, হুম। এবং সেই টাচটা কিন্তু তখন মানে হাত থেকে ওপরের দিকে ঘাড়ের দিকে উঠছে এরকম। ওকে ওকে ওকে। হুম এবং সেটা ও কিন্তু রাত্রেবেলায় বেশ কয়েকবার ফিল করে। হুম 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 ও যখন সকালবেলা ঘুম থেকে মানে ওঠে ফাইনালি, ওর তখন কোথাও একটা মনে হয় যে হয় ওকে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, হুম। আর নয় ওর প্রতি কেউ বাজেভাবে কিছু করছে। এবার কি করছে না করছে ওর কিন্তু ইনিশিয়ালি তখন কিছু মাথায় আসেনি। আচ্ছা। এবার যেটা হয় যে কলেজের জন্য রেডি ফেডি হচ্ছে, ও হঠাৎ করে দেখছে ওর বেড থেকে 2-3টে বেড পরে একটা মেয়ে থাকে বাচ্চা করে দেখতে। সেই মেয়েটা ওকে দেখে না একটা মানে দেখেই যাচ্ছে, একটা হাসি হাসি লজ্জা লজ্জা লুক দিয়ে দেখে যাচ্ছে। হুম। ঠিক আছে, ও ইগনোর করে কলেজে চলে যায়। আচ্ছা। পরের দিন আবার রাত্রেবেলায় ঘুমোয়, ও হঠাৎ করে রাত্রেবেলায় মানে ফিল করছে যে ওর গলা থেকে হুম। কোনো একটা হাত আস্তে আস্তে নিজের দিকে নামছে, নিচের দিকে। গলা থেকে কোনো একটা হাত নিচের দিকে নামছে। নিচের দিকে নামছে, মানে যাতে কেউ ওর সামনে বসে ওর গলাতে হাত দিচ্ছে। ওকে ঠিক আছে। ওকে। হুম ও আবার পরের দিন ঘুম থেকে যখন ওঠে, হুম ও দেখে ওই সেম ওই মেয়েটা ওর দিকে ওরকম হাসি হাসি তাকিয়ে আছে, একটা অদ্ভুত হাসি হাসি লজ্জা লজ্জা ভাব, হুম হুম মানে ব্লাশ করছে এরকম একটা। তারপর থেকে দুটো জিনিস শুরু হয়। সেটা হচ্ছে, তুমি জানো হয়তো যে পেইং গেস্ট বা পিজিতে থাকলে আমাদের খাবার টাবার খুব লিমিটেড দেওয়া হতো। চা হয়তো 1 কেটলি দিয়ে দিল, যারা আগে দেখতে পেলো তারা মগ ভর্তি করে নিয়ে চলে গেল, আর যারা লাস্টে দেখলো তারা পেলোই না, এরকম একটা ব্যাপার হয়। আচ্ছা। তো ও দেখছে ওই বাচ্চা মেয়েটা ওর জন্য চা রেখে দিয়েছে। হুম 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 তারপরে যেটা হচ্ছে, পরের দিন থেকে দেখছে, মানে এগুলো হচ্ছে দিনের বেলার ঘটনা, ও কলেজ থেকে ফিরে এসে দেখছে ওর বেড সোজা ঝাড়া একদম পরিষ্কার। ঠিক আছে, দুজনের মধ্যে কিন্তু কোনো কথা হয় না। হুম 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 ঠিক আছে, কিন্তু মানে ওই মেয়েটা কন্টিনিউয়াস ওকে কিন্তু হেল্প করে যাচ্ছে, আমার বান্ধবীকে। হুম হুম হয়তো ও দেখছে যাওয়ার সময় ও জামা কাপড় বেড়ে ফেলে গেছে, এসে দেখছে সেটা ঠিক টানানো আছে, হুম এবং চা রেখে দিচ্ছে, ব্রেকফাস্টের পুরি 4টে করে সবার ভাগের জোটে সেটা রেখে দিচ্ছে। ঠিক আছে, আর এ ছিল একটু কেয়ারলেস টাইপের, এ অতটা গুছিয়ে ফাছিয়ে জিনিসপত্র করতে পারতো না। তো ও দেখছে যে এ এরকম কথাও বলে না, কিছুই না, আমার এত হেল্প করছে কেন, ওর কিন্তু একটা অদ্ভুত লেগেছে। ঠিক আছে, এবার যেটা হয়েছে, রাত্রের ঘটনাতে আসি। হুম। ওর কিন্তু ওরকম প্রত্যেকদিন রাত্রেবেলায় টাচ ফিল হচ্ছে, কেউ একজন ওকে হাত দিচ্ছে, এবং সেই হাতটা কিন্তু মানে ভয় দেখানোর জন্য না, সেই হাতটা কিন্তু একটু অন্যরকম সেন্সের হাত, যেটা জেনারেলি মানে একটা মানে অপোজিট জেন্ডার অ্যাট্রাক্টেড হলে যেরকম হাত দেয়। ঠিক আছে, ওকে। এবার যেটা হয় তাই তো। সেক্সুয়াল ইয়েতে, হুম এবার যেটা হয় যে ও কিন্তু অনেক রকমের বাড়াবাড়ির টাচেস ফিল করে, বাড়াবাড়ি টাচেস বলতে? মানে যাতে ওর সাথে কেউ কিছু একটা রকম করছে টাচের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবং সেটা হয়তো কোনো সময় ওর পা থেকে শুরু করে সব জায়গায় হাত বোলানো হোক, বা পিঠের মধ্যে একটা অন্য রকমের হাত বোলানো হোক, বা দেখো হাত দেওয়ার সেন্স হুম। আলাদা হলে সেটা সবাই বুঝতে পারে। হুম হুম। ঠিক একটা আছে, মেয়ে ইভেন আরো বেশি বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওর কিন্তু ওরকম প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম হচ্ছে, আর ও প্রত্যেক দিন রাত্রেবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এবং জেগে থাকছে। আচ্ছা। তারপরে যেটা হয়, কিছুদিন পর থেকে ওর বললাম যে টাচের যে মাত্রাটা ছিল সেটা বাড়তে থাকছে দিন 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 দিন। হুম এবারও একদিন হয়েছে কি, ওরকম একটু আধা ঘুমানো আধা জাগা অবস্থায় ছিল, যে আজকে কিছু হলে আমি মানে ধরবো কে কি করছে। তো সেদিন কিছু হলোই না, ওকে ওকে। যেটা রোজ হচ্ছে সেটা সেদিন হলোই না। হুম এবার ওর কোথাও মনে হচ্ছে যে না, তার মানে আমার রুমের মধ্যেই কেউ আছে যে আমার পুরো ঘুমানোর ওয়েট করছে। আচ্ছা। ঠিক আছে, হুম। মানে ওই মেয়েদের মধ্যেই কেউ একজন করছে। তারপরে সেটা করছে তাই তো?
হ্যাঁ মানে ও পুরো ঘুমিয়ে যাচ্ছে তারপরেই করছে। হুম এবার ও যেটা করেছে, একদিন ওরকম টাচটা ফিল হচ্ছে এবং টাচটা ওর বুকের ওপর ফিল হচ্ছে। ও না, যেই ওর ঘুমটা ভেঙেছে, আগে হলে কি করতো, ঘুম ভাঙলে উঠে হট করে বসে পড়তো, ও সেটা না করে ও কি করেছে, যে হাতের টাচটা ফিল হয়েছে খপাত করে হাতটা ধরার চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা তো ও বলছে, জানিস বন্ধু, আমি যে হাতটা এত ইনস্ট্যান্ট ধরতে গেলাম, হুম হুম ওখানে কোনো হাত নেই, হুম মানে আমি হাওয়াতে মারছি হাত। আর ঘরটা লিটারালি এত অন্ধকার যে কে যে হাত দিচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। হুম তারপরের দিন রাত্রেবেলায় যেটা হয়, ওরকম আবার টাচ ফিল করতে শুরু করে। ও হুম একদম কোনো কিছু না করে হুম প্রথমে ফোনের লাইটটা মারে মুখে। হুম 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 ও দেখছে কিচ্ছু নেই কোস্তাব। ওই লাইট জ্বালা, ফোনের লাইটটা জ্বালা অবস্থায়, মানে স্ক্রিনের লাইটটা জ্বালা অবস্থাতেই ঘরের লাইট জ্বালায়, মানে যেটা বেড সুইচ হয় ওদের, হুম হুম ওটা যেই জ্বালিয়েছে, ও দেখছে সবাই একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে, মানে কেউ জেগেই নেই বেসিক্যালি। কেউ জেগেই নেই। আচ্ছা এবার ওর মনে হয়েছে যে কেউ তো আছে, এর মধ্যে কেউ একজন আছে যে ঘুমের নাটক করছে। হুম ঠিক আছে, এবার হলো মেয়েটার কিন্তু ওই বিহেভিয়ার, ওকে দেখে ওই হাসি হাসি লজ্জা লজ্জা বিহেভিয়ার প্রত্যেকদিন চলছে, কেয়ার আরো বাড়ছে দিন দিন। ঠিক আছে, এবার বেশ এরকম ভাবে মাস 2-3 চলার পরে ও একদিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ওর ঘাড়ের এখানে একটা ওই লাভ বাইটের যেরকম দাগ হয় না কালশিটে পড়া, আচ্ছা হুম ওরকম একটা স্পট। হুম এটাও স্নান করতে গিয়ে দেখে। ওকে এটা দেখে না ও খুব মানে ইরিটেট হয়ে যায়, কেননা হুম ওর কোনো বয়ফ্রেন্ড নেই, হুম ওর ইভেন কোনো গার্লফ্রেন্ডও নেই, হুম 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 কারণ ও অ্যাডমিট করে যে সি ইজ লেসবিয়ান। হুম ঠিক আছে, তো ওর গলায় এরকম একটা মার্ক। তো ইনিশিয়ালি ও রুমে এরকম মার্কটা দেখতে দেখতে এরকম আসছে, হুম। হঠাৎ করে ওই মেয়েটার সাথে চোখাচোখি হয়েছে, মেয়েটা আবার সেম ওই লজ্জা লজ্জা করে হাসছে। হুম হুম এবার না ওর একটা স্ট্রাইক করেছে যে এই মেয়েটা আমার সাথে কিছু করছে কি, এই মেয়েটা কি বুঝতে পারলো যে আমি হুম স্ট্রেট নই, আচ্ছা আচ্ছা হুম বা এই মেয়েটাও হয়তো স্ট্রেট নয়। ঠিক আছে, হুম এবার পরের দিন সিমিলার ভাবে আবার আর একটি জায়গায় কালশিটের মার্ক, হুম তারপরে পায়ের মধ্যে কালশিটের মার্ক, পিঠের মধ্যে কালশিটের মার্ক। এবং ও কিন্তু এটা দেখতে পাচ্ছে, ও যেদিন যেভাবে যে পশ্চারে ঘুমাচ্ছে, হুম যে পশ্চারটা ওপরের দিকে থাকছে সেই পশ্চারেই মার্ক। আচ্ছা 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 এটা হওয়ার পরে ও একটু রেগে যায়, ও দেখেন না এবার আমাকে কিছু একটা করতে হবে, এটা বাড়াবাড়ি হচ্ছে, যেই করছে এটা বাড়াবাড়ি হচ্ছে। হুম আর ওর কিন্তু ততদিনেও না ওখানে খুব ভালো বন্ধু সার্কেল বা ওই পিজির মধ্যে মেয়েদের সাথে খুব বন্ধুত্ব এরকম হয়ে ওঠেনি। ওকে ওকে ও ডিরেক্ট ওই মেয়েটার কাছে যায় একদিন। হুম ঠিক আছে, মেয়েটাকে গিয়ে বলে যে তোর কি সমস্যা বলতো, তুই আমার দিকে ওরকম তাকিয়ে হাসিস কেন, হুম তোর কি হয়েছে, মানে কিছু বলতে চাস কি, বলবি কি কিছু। এবার ও কিন্তু ভাবছে যে সি ইজ অলসো নট স্ট্রেট, ও মেয়েটা ওকে লাইক করে এরকম কিছু একটা। তো মেয়েটা না অদ্ভুত একটা রিজন দেয়, না আমি তো কিছু বলতে চাই না, আমি তো কিছু বলিনি তোমাকে, কেন বলো। তখন ও বলে তুই আমার জন্য এত এক্সট্রা কেয়ার কেন করছিস, আমি তো বলিনি তোকে আমার জন্য চা রেখে দে, আমার জন্য ব্রেকফাস্ট রেখে দে, আমার বিছানা গুছিয়ে দে, হুম 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 ন্যূনতম আমি তোর নামটা অব্দি জানি না, তুই আমার নাম জানিস কিনা সন্দেহ, হুম আমরা একদিন বসে গল্প অব্দি করিনি, তুই আমাকে এত কেয়ার কেন করছিস, কি প্রবলেম তোর। হুম না কিছু না কিছু না করে মেয়েটি অ্যাভয়েড করেছে। এবং সেদিন রাত্রেবেলা ওর সাথে কিন্তু সমস্ত কিছু রকম যেটা ওর সাথে হচ্ছিল সেটার মাত্রা এতটা চরমে পৌঁছায় হুম যে ও মানে সেন্সে ফিরে আসার পরেও ফিল করতে থাকে। আচ্ছা আচ্ছা এতটা মারাত্মক রকমের ওর এই জিনিসগুলো হয় সেদিন। হুম হুম পরের দিন সকালবেলা ও মেয়েটাকে ধরে হুম যে তুই
তুই আমাকে বল সত্যি করে, তোর কি কিছু সমস্যা আছে? তখন মানে এবার ও মেয়েটাকে বলে কনফার্ম যে করতে চাইছে যে ও লেসবিয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, যে তুই কি মানে লেসবিয়ান, তাহলে তুই কি আমাকে তার জন্য এইসব গুলো করছিস তো করছিস বাবা, কর, আমিও ভালো ফিল করছি, কিন্তু এইগুলো কেন করছিস, দাগ ঠাক কেন? ওর কিন্তু এটাই কনসার্ন ছিল যে করছিস কর, দাগ ঠাক ফেলাফেলি কেন, এই একটা ব্যাপার। আচ্ছা। ঠিক আছে, তো মেয়েটা তখন কাঁদতে লাগে, আর যথারীতি এ তো একটু ডাকাবুকো টাইপের ছিল, মেয়েটার উপর যথারীতি খুব চড়াও হয়ে যায়। তখন মেয়েটা ওকে বলে যে না দিদি, আমি তোমাকে এত খেয়াল করি কারণ তোমাকে দেখতে আমার দিদি ভাইয়ের মতো। ও বলে মানে? ও বলছে হ্যাঁ, তোমার এই হাঁটা চলা, কথা বলা, তোমার স্টাইল সবকিছু আমার দিদি ভাইয়ের মতো, তাই আমি তোমাকে এরকম ভাবে দেখি, দিদি ভাইকে তো দেখতে পাই না। এবার ও জেনারেলি ভেবেছে যে হ্যাঁ, ও জেনারেলি ভেবেছে যে তার মানে দিদি ভাইকে মিসফিস করে হয়তো, যার জন্য। তখন বলছে কেন, তোর দিদি ভাই কোথায়? তো বলছে না, আমার দিদি ভাই তো মারা গেছে দিদি, আজ থেকে 10 বছর আগে। হ্যাঁ, তো দিদি ভাইকে একদম তোমার মতো দেখতে, তার জন্যই আমি তোমার দিকে তাকাই, আর তোমাকে দেখলেই আমার দিদি ভাই ফিল হয়। ঠিক আছে, এটা বলার পরে ও তখন ভাবে যে না, আমি তো যেটা সন্দেহ করছিলাম তাহলে সেটা হচ্ছে না, তার মানে আমাকে ও তো টাচ করছে না, মানে ও যে 0 থেকে স্টার্ট করে অন্তত কিছুটাই মানে শিওর হয়েছিল, সেখান থেকে আবার 0-তে এসে পড়েছে। এবার যেটা হয়, ওর বাড়িতে মানে ওর মা বাবা তো অবভিয়াসলি জানে না যে ওর মানে সেক্সুয়ালিটি ডিফারেন্স সেটা আছে অন্যদের থেকে। ও বাড়িতে এসে ওর মাকে দেখায় যে মা দেখো, আমার এরকম ঘুমালে এরকম ঘুম থেকে উঠে এরকম হাতে পায়ে দাগ হচ্ছে। তো ওর মা বাবা ভাবে যে কিছু না কিছু শারীরিক প্রবলেমের জন্য এরকম দাগ হচ্ছে, পিসিওডির জন্য হয়ে থাকে এটা। হ্যাঁ হ্যাঁ। তো ওকে যথারীতি ডক্টর দেখানো হয়, ওর কিন্তু কোনো রকম কিছু পাওয়া যায়নি। তারপরে যেটা হয় যে ওর কিন্তু এইটা কিন্তু কন্টিনিউয়াস চলছে, এবং প্রত্যেকটা রাতে ও বলছে আমি হাঁপিয়ে উঠেছিলাম একটা টাইমে। মানে ইভেন হোস্টেল থেকে ফেরার পরে হচ্ছে? না না না, হোস্টেলেই যখন থাকছে তখনই হচ্ছে। ওকে ওকে। ও যখন বাড়ি আসছে তখন কিছু হচ্ছে না। ঠিক আছে, ও হোস্টেলে থাকলেই এটা হচ্ছে এবং কন্টিনিউ। ও বলছে আমি ঘুমাতাম যখন, মানে ভেবেই ঘুমাতাম যে আমার সাথে এটা হবে। আচ্ছা আচ্ছা। ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল যেটা হবেই। এবার ও যেটা করে, ও ততদিনে না একটু বান্ধবী বানায়, বান্ধবী বন্ধু বানায়। তাদের মধ্যে একজন ওকে আইডিয়া দেয়, দেখ বাবা, এইগুলো তো অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেমও হয়, তুই একটা সাইকিয়াট্রিস্ট দেখা। এবং ওকে কিন্তু একজন বিখ্যাত নামের ডক্টরের কাছে নিয়ে যায়, এবং সেই ডক্টরকে কিন্তু আমি চিনি। তার কারণ হচ্ছে সেই ডক্টর কিন্তু কলকাতারই একটি বিখ্যাত কেসের ইনভেস্টিগেশনে ছিল, এবং যে কেসটি মানে রিসেন্টলি একটি ওয়েব সিরিজ হয়ে এসেছে। সে ডক্টরকে ওয়েস্ট বেঙ্গলে অনেকে চেনে। আচ্ছা, বুঝতে পেরে গেছি আমি। ঠিক আছে, আমি তোমাকে পার্সোনালি ডক্টরের নামটা পাঠিয়ে দেবো। আমি বুঝতে তো পেরেছি। সেই ডক্টরকে ও দেখায়, এবং দেখানোর পরে ডক্টর বলে যে এটা কোনো কিছু এরকম নয়, তোমার কোনো শারীরিক টেস্টেরও তো কোনো প্রবলেম আমি দেখলাম না, এটা তুমি নিজেই নিজেকে হার্ম করছো। এবং ডক্টর ওকে তখন জিজ্ঞাসা করে যে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? তখন ও ডক্টরের কাছে স্বীকার করে যে নো ডক্টর, আই এম নট অ্যাট্রাক্টেড টু বয়েজ, আমি লেসবিয়ান, আমার মেয়ে পছন্দ। তো ডক্টর তখন আরো বেশি শিওর হয়ে যায় যে বিকজ অফ লোনলিনেস, বিকজ অফ হরমোনাল চেঞ্জেস, ও ডিজায়ার্স বাড়ছে, ও নিজেই নিজেকে হার্ম করছে। ওকে। এবং ডক্টর কিন্তু ওকে এটার অনেক কেস স্টাডিজ দিয়ে, অনেক কিছু দিয়ে বুঝিয়ে ওকে কনভিন্স করে ফেলে যে শি ইজ ডুইং দিস। এবং ওইটা বিশ্বাস করতেও শুরু করে যে ও নিজেই নিজেকে হার্ম করছে। ঠিক আছে, এবার ওকে কিছু আমরা খুব ভালো জেনেই থাকি, এবং আমি যেহেতু আরো ভালো জানি কারণ আমি এই সেক্টরেই ছিলাম। যখনই আমরা সাইকিয়াট্রিস্ট দেখাই, সাইকিয়াট্রিস্ট একটা জিনিস সাজেস্ট করে হচ্ছে একটা সাউন্ড স্লিপ। একটা সাউন্ড স্লিপ হলে মানুষের অর্ধেক রোগ সেরে যায়। তো
তো ডক্টররা যে কোনো কিছু ট্রিটমেন্ট করার আগে আগে একটা সিডেশনের ওষুধ দেয় যাতে ঘুমটা রাতের ঠিক হয়। ওকে ওকে। তো ঘুমের ওষুধ ওর চলতে থাকে হুম এবং ওকে একটা সার্টেন টাইম পরে যেতে বলে, মানে সাইকিয়াট্রিস্ট এরকম হয় যে আবার নেক্সট ভিজিট করতে থাকতে হয়। এটা কিন্তু জ্বর জ্বালা রোগের মতো হয় না যে একবার দেখিয়ে চলে এলো, একবার ওষুধ নিয়ে চলে এলো, 3 মাস কন্টিনিউ থাকলো। কনস্ট্যান্ট কাউন্সেলিং এক্ষেত্রে লাগে। হ্যাঁ হ্যাঁ ইভেন মানে ঘুমের এবার- ওষুধটা এই কারণেও হয়তো দিয়েছেন যে ঘুমের করে নিজেকে সেলফ হার্মটা করতে পারবে না, যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ একদমই তাই হুম। যে ঘুমের ওষুধ দিলে ওর দেখো প্রথমে তো যে কোনো অ্যান্টিসাইকোটিক দেওয়া মানেই তারা নার্ভ শিথিল করে দেয়। হুম, নার্ভ শিথিল হয়ে যাওয়া মানে বডি শিথিল হয়ে যাওয়া। হুম, বডি শিথিল হওয়া অবস্থাতে মানে এগুলো পসিবল নয় যে কেউ কাউকে নিজেকে হার্ম করবে বা লোককে হার্ম করবে। হুম, 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 ঠিক আছে, কেননা যখন আমরা ধরো এই ধরনের মানে ওষুধ যারা কনজিউম করে তুমি তাদেরকে দেখবে তারা কিন্তু ঘুম আসছে এটা তাদের মনে থাকে, তারপরে ঘুমিয়ে উঠছে সেটা মনে থাকে, মাঝে কিন্তু কি করলো সারা রাত কিভাবে ঘুমোলো কোন পশ্চারে ঘুমালো মনে থাকে না, এতটাই তারা ডিপ ঘুমায়। হুম, ওকে। এবার স্বাভাবিক। ওর এবার ওর ওষুধ চলতে শুরু করে এবং ওষুধ চলার পরেও ও মোটামুটি সপ্তাহখানেক ওষুধ খাচ্ছে, ও ডিপ ঘুমাচ্ছে, কিন্তু ওর স্কার্স যেগুলো মানে দাগ পড়ছিল কালচিটে সেগুলো কিন্তু কোথাও কমছে না। মানে এটা কলেজে ফিরে গিয়ে সেটাও হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 মানে এটা হচ্ছে ওর না। বাড়ছে। এবার ও একটা জিনিস নোটিস করতে শুরু করে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যেটাই ওর সাথে হচ্ছে, ওর দাগ পড়ছে বা যেটাই ও ফিল করছে, ঠিক আছে, এটা একমাত্র ওর হোস্টেলে থাকলেই হচ্ছে, বাড়িতে এলে হচ্ছে না। আচ্ছা। হুম এবার ও কি করে, ও মাঝে 2-1 দিন বন্ধুদের বাড়িতে গিয়ে থাকে, হুম হুম তখনও হচ্ছে না। ওকে, শুধু ওর হোস্টেলেই বাড়িতে এসে থাকছে, তখনও হচ্ছে না। ওর হোস্টেলে এসেই যখন ও থাকছে, ওর রুমে থাকছে, ওর বিছানায় থাকছে, তখনই হচ্ছে। ওকে। ও একটা মাথায় আনে যে আমার নিজের সাইকোলজিক্যাল প্রবলেমই হোক বা আমার সাথে কিছু আলাদা কিছুই হয়ে থাকুক, হুম যেটা মানুষ প্রথম দিকে মানতে চায় না, সবাই নিজেরা যুক্তি দিয়েই বোঝার চেষ্টা করে, বলছে যদি অন্য কিছু হয়ে থাকে আমার সাথে, অন্য কোনো মেয়েও যদি করে থাকে আমার সাথে, যে মেয়েটাকে আমি সন্দেহ করতে পারছি না, ঠিক আছে, হুম তো সেটাও আমার এখানেই হচ্ছে, তার মানে আমাকে এই জায়গাটা ছাড়তে হবে। হুম 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 তো ও ডিসাইড করে নেয় যে আমি এই জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকবো, এবং সেইভাবে ও একটা ঘর দেখে এবং সেখানে ও আরেকটু কস্টলি জায়গায় গিয়ে মানে থাকে, এবং সেখানে ও একটা সিঙ্গেল রুম নিয়ে থাকা শুরু করে। আচ্ছা মানে ওটাও পেইং গেস্ট টাইপেরই, কিন্তু ওখানে সিঙ্গেল রুমও অ্যালট করা হতো, একটু বেশি টাকা নিত। এবার ওখানেও থাকতে শুরু করে। হুম হুম ওখানে ওর ফার্স্ট নাইট কোনো প্রবলেম হয়নি, হুম হুম এমনিতেও ওর ফার্স্ট নাইটে ভালো করে ঘুমও হয়নি। সেকেন্ড নাইট থেকে ও দেখছে যে না, আমি যখন আমার ভয়ের জায়গাটায় কাটিয়ে উঠেছি, আমি তাহলে ওষুধ খাবো না, আমি দেখি কি হয়, আমি যদি নিজেকে সেলফ হার্ম করি তাহলে তো আমি আবার করব। হুম হুম এবং তারপরে যেদিন রাতের কথা বলছি, সেদিন রাত্রেবেলায় ওর সাথে আবার সেম জিনিস হয়, না, আবার নতুন হাতে পায়ে বাড়িতে। দাগ পড়ছে। নতুন বাড়িতে। এবং যত দিন যাচ্ছে তত এটার মানে ভায়োলেন্সটা বাড়ছে। হুম মানে যেটা প্রথমে হালকা হাত দেওয়া ছিল, হুম সেটা এখন গিয়ে অনেক বেশি কিছুতে দাঁড়িয়ে গেছে, এবং সেটা খুব ভায়োলেন্স। জিনিসটা একদমই মানে শান্ত নয়, সুখকর নয়, পেনফুল। পেনফুল। এবার যেটা হয়, ও কি করে, ও না মানসিক ভাবে এরকম ভাবে ভেঙে পড়ছিল যে এটা তো আমার সাথে হচ্ছে, কেন হচ্ছে। এবার ও একটু মানে দেখে যে না, এবার তো আমার যেটা মনে হচ্ছে এখানে কিছু প্যারানর্মাল জিনিসপত্র আছে, এটা ন্যাচারাল কিছু হচ্ছে না আমার সাথে। হুম এবং একটা জিনিস খেয়াল করছিল, যেটা ওর কথা অনুযায়ী ওর খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাচ্ছিল, যেখানে ওর বক্তব্য সি ইজ ভেরি মাচ ফুডি। হুম ওর শরীর রোগা হয়ে যাচ্ছিল, ওয়েট লস হচ্ছিল, ঠিক আছে। এবার দেখো, ট্রেসে থাকলে যে কোনো মানুষই রোগা হবে, সে যতই যাই হয়ে যাক।
তারপরে ও একদিন রাত্রেবেলা একটা বড় ভুল করে ফেলে। আচ্ছা। মানে আমি শোনার পরে আমিও, যখন আমাকে প্রথম বললাম, বললাম, তুই কি পাগল? ওকে, মানে এরকম একটা কথা তুই মুখেও কেন এনেছিস? কি বলো তো? ও যেটা করে, ওর সাথে যখন এরকম জিনিসটা স্টার্ট হবে বা হচ্ছে, এখন কিন্তু আর ওর ঘুমানোর ওয়েট হচ্ছে না, হুম এখন কিন্তু ওর আধা জাগা অবস্থাতেও স্টার্ট হয়ে যাচ্ছে। হুম হুম তো এই জিনিসটা যখন হচ্ছে, তখন ও একদিন এরম ভাবে বসে বলে ফেলে যে তুমি যেই হও, আমি তোমার সান্নিধ্যটা উপভোগ করছি, আমার জানার অধিকার আছে তুমি কে, তুমি আমার সামনে এসো। সান্নিধ্য উপভোগ করছে সেটা বলেছে নিজের মুখে? হ্যাঁ, পাগল নাকি? হ্যাঁ, এবং তুমি সামনে এসো, ওকে। আমি তোমায় দেখতে চাই। ঠিক আছে? এটা হওয়ার পরে যেটা হয়, তার পরের দিনের ঘটনা, হুম ও রুমে ফেরে, হুম ঘুমায়, না শোয়ার প্রিপারেশন নিচ্ছে। ও বলছে, আমি যে ডান পাশ ঘুরলাম, হুম আমার মনে হচ্ছে আমার রুমে একজন কেউ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওকে। ওর রুমে ওর সামনে কেউ একজন একটু দূরে দাঁড়িয়ে আছে। ও বলছে, বন্ধু বিশ্বাস করবি না, আমি চোখটা কিটিমিটি করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলাম। ঠিক আছে? হুম এটা হওয়ার পরে যেটা হয়, যে ও, পরের দিনের কথা বলছি, ও কলেজ থেকে ফিরছে। তো কলেজ থেকে ফেরার পরে যখন ওর মানে যে পেইং গেস্টটায় ও থাকে সেখানে ঢুকেছে, ও বলছে, আমি যে রুম অব্দি আসবো, আমার কন্টিনিউয়াস মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে। আর ও কি করেছে, যতবার না ওর এরকম মনে হচ্ছে যে কেউ ওর পরে পরে স্টেপ ফেলছে, ও পিছন ঘুরে তাকাচ্ছে, দেখছে কিছু নেই। হ্যালো? আমি শুনছি। ওকে। তো তারপরে ও যখন ওর নিজের রুমের দরজাটা খোলে, ও বলছে, বন্ধু বিশ্বাস করবি না, আমি রুমের দরজাটা খুললাম, লাইটটা তো রুমে ঢুকে মারবো, হুম তার আগে ওই সেদিন রাত্রেবেলায় যে পজিশনটাতে আমি একটা কাউকে আমার দাঁড়িয়ে থাকতে দেখেছি। দেখছি, হুম সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এবং ও কিন্তু একবারও ওই অবয়ব বা শ্যাডো এসব বলছে না, ও বলছে একজন দাঁড়িয়ে আছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওকে, মানে প্রমিনেন্টলি বুঝতে পারছো? হ্যাঁ, 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 একজন দাঁড়িয়ে আছে। মানে আমরা অন্ধকারে মানুষ দেখলে তো যেমন কি হয়, মানুষ দেখলে তো মানুষই দেখবো, হুম মানুষ দাঁড়িয়ে আছে। তারপর থেকে রোজ রাত্রেবেলায় যখন এরকম হওয়া তো হচ্ছেই, কিন্তু ও কিন্তু ওর চারপাশে কাউকে একটা ফিল করতে শুরু করেছে। যেটা আগে অল্প হতো সেটা এখন অনেক বেড়ে গেছে। এখন অনেক বেড়ে গেছে। এবং যেখানে ও আগে হয়তো মানে খালি টাচ বুঝতে পারছে, কেউ একটা হাত দিয়ে চলে গেল বা কিছু, সেখানে ও এখন একজনকে, রক্ত মানুষের একজনকে দেখতে পাচ্ছে। তারপরে যেটা হয়, ও দেখে যে, ও বুঝতে পারে যে আমি তাকে ডেকেছি, তাই সে এসছে। হুম হুম এবং ও কিন্তু এতদিনে একদম শিওর হয়ে গেছে যে এটা নর্মাল নয়, এটা সুপার ন্যাচারাল কিছু হচ্ছে, এটা নর্মাল কিছু আমার সাথে হচ্ছে না। এবং ও একদিন আবার ওরকম শুয়ে, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তোমায় দেখতে চাই, ওকে। এটা বলা কৌস্তব। ও বলছে, আমি এটা বললাম কি আমার সাথে যেটা হলো, যে শ্যাডোটা আমি আমার থেকে, মানে যে মানুষটাকে আমি আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম, প্রত্যেক দিন দিন ওটা পাটে পাটে এগিয়ে আসছে। ওকে ওকে ওকে। এরপর কি থেকে হয়? যেটা হলো, ও বলছে 14 দিন 15 দিনের পরের ঘটনা, ও চোখ খুলেছে, হুম হুম ওর হুম। 1 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা আচ্ছা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওর রুমে। ও এবং একাই থাকতো তো? হ্যাঁ, ও মেয়েটাকে এত প্রমিনেন্ট দেখেছে, ও মেয়েটাকে দেখার পরে ও মাথা উঠিয়ে আগে দরজা দেখেছে, হুম হুম। দেখছে দরজা লক করা, ওর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভগবান।
ও আমাকে যেটা বললো যে পারমিতা, আমি ওই মেয়েটাকে 35 মিনিট ধরে দেখেছি। মানে চোখের পলকে সরে গেল ওরকম ব্যাপারই নেই? না, না। তারপরে যেটা হয়, ওই মেয়েটাকে তারপরে পরের কিছু পরে কয়েকদিন পরে ওরম ফিল হওয়ার পরে, ও যখন এটা ফিল হচ্ছে, যথারীতি ও চোখ চোখ নাক মুখ তো কিটিমিটি করে বন্ধ করে হুম আছে। হুম হুম হুম। ও বলছে আমি যখন চোখটা খুললাম, আমি দেখছি মেয়েটা আমার বিছানায় পায়ের কাছে বসে আছে। ওকে। ও মেয়েটার মুখটা, মেয়েটার দেখতে কেমন কি, ও কিন্তু দেখতে পাচ্ছে। এরপরে ও ক্লাস যাচ্ছে। হুম হুম ও বলছে, এবং ওখানে একটা জিনিস হয় যে এর মধ্যে, দেখো কলেজে কিন্তু কেউ জানতো না যে সি ইজ হোয়াট। হুম হুম। ওকে ওরই একটি ব্যাচমেট প্রপোজ করে, ছেলে একটি? ছেলে, হ্যাঁ। হুম। তোমাকে আমি প্রথম দিনই বললাম যে আমিও যখন স্কুলে দেখেছি, ও সি ইজ ভেরি কিউট। আচ্ছা। একটা গোল গোল চশমা, মানে দুধে আলতা টকটকে ফর্সা কালার। হুম তো একটা ছেলের জন্য সি ইজ মানে মানে ভালোই অ্যাট্রাকটিভ একটা মানুষ। হুম হুম এবার ওর ভেতরে ও কি ফিল করে সেটা তো সবাই জানছে না। এবার ছেলেটি যেদিন ওকে প্রপোজ করে, ও বলছে যে আমি মানে শিওর হইনি যে আমি সেটাকে ঝাড়বো আজকে। হুম একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওরা, ছেলেটা একটা ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছে, মানে ওদের যে মানে কলেজের ব্যালকনি হয়। এবার ব্যালকনির পাশ দিয়েই হচ্ছে ওদের নিচে নামার সিঁড়ি, যেটা, ঠিক আছে, হুম ওখানটায় ওরা দাঁড়িয়ে আছে, ছেলেগুলো গল্প করছে। ওকে প্রপোজ করেছে এবং সামনাসামনি গিয়ে সেটা প্রপোজ করেছে। একটু ভেবে চিন্তে বলো, তাই বলেছে। তো ও বলছে আমি যাচ্ছি হচ্ছে ছেলেটাকে না বলতে। হুম 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 ও ছেলেটার দিকে স্টেপ নিচ্ছে, বলছে আমি ছেলেটার থেকে মোটামুটি ওই 50-60 মিটার দূরে দাঁড়িয়ে গেলাম। হুম কেন দাঁড়িয়ে গেল? যে সিঁড়িটা নিচের দিকে যাচ্ছে আর একটা সিঁড়ি তো উপরে যাচ্ছে, তার উপরে ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যদি ধরি আমি, ধরো এরকম ভাবেও, তো সিঁড়ি তো উপর দিকে যাচ্ছে, তো মানে এই সিঁড়িটা নিচ থেকে উপরে উঠে এলো, এবার ওই ফ্লোরে এলো, আবার তো ওই ফ্লোর থেকে উপরে ফ্লোরে সিঁড়ি যাবে। হ্যাঁ। ও বলছে আমি 50 মিটার দূরে দাঁড়িয়ে গেলাম, কারণ ছেলেরা হচ্ছে ওই মাঝখানের জায়গাটায় গল্প করছে, হুম। ওপর থেকে ওই মেয়েটা নেমে আসছে। ও ওকে। ও ওখানে দাঁড়িয়ে থেকে, ও দাঁড়িয়ে গেছে ওখানে, যে ও তখন ভাবছে যে মেয়েটা কে, হুম 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 মেয়েটা কলেজে কি করছে, তাহলে কি এটা মেয়েই কোনো, আচ্ছা। এ যদি কোনো মানুষই হয় তাহলে এ আমার ঘরে এন্ট্রান্স কি করে পাচ্ছে? এক্স্যাক্টলি। ও ওইটুকু টাইমের মধ্যে এটা ভাবছে। ও বলছে মেয়েটা নেমে এলো, নেমে এসে ছেলেটার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে ছেলেটাকে দুহাত দিয়ে ধাক্কা মেরে দিল। ধাক্কা মেরে দিল? হ্যাঁ, ওই ছেলেটাকে। তারপর? ছেলেটা গড়াতে 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 নিচে পড়লো, মাথা নাক ফাটলো। এ তখন দৌড়াতে দৌড়াতে ছেলেগুলোর কাছে গিয়ে বলছে, তোরা দেখলি মেয়েটা ধাক্কা মারলো। হুম 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 ছেলেগুলো বলছে কোন মেয়েটা? আর ওরা তো তখন কি বলতো, ওরাও তো ব্যস্ত হয়েছে, এটাকে তুলছে। হুম এবার ও কি করেছে, ও বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া। ওকে বলছে তোকে যে মেয়েটা ধাক্কা মারলো তাকে দেখেছিস? ও বলছে আমাকে কে ধাক্কা মারলো, আমাকে কেউ কিছু একটা করলো তো আমি বুঝতে পারলাম, কিন্তু কে করলো? তখন দেখছি ও বলছে যে আমার দেখছি এই ছেলেগুলোর মধ্যে ঝামেলা লেগে গেল, হুম তুই আমাকে ধাক্কা মারলি, তুই আমাকে ধাক্কা মারলি। হুম ও তো দেখছে ফলস খেয়ে গেছে, ও দেখছে যে ও তো দেখলো মেয়েটা ধাক্কা মারলো, কিন্তু ও ওই ছেলেগুলো কেউ ওই মেয়েটাকে দেখলো না। হুম এটা যখন ও বলেছিল, আমার কোথাও মনে হয়েছিল যে ও
হয়তো মিথ্যে কথা বলছে। ও আমাকে বললো, বন্ধু তোর যদি বিশ্বাস না হয়, আমি যেমন আজকে তোর সাথে কথা বলছি, ওই ছেলেটির সাথে আজকেও আমার কন্টাক্ট আছে, আমি তোর সাথে কথা বলিয়ে দিতে পারবো। আমি বললাম, বাবা দরকার নেই। আচ্ছা। তারপরে যেটা হয়, ও বুঝতে পারে যে এখানে কিছু একটা খুব ভয়ঙ্কর হচ্ছে, এবং এবার ও ভয় পেতে শুরু করে। ও কিন্তু এতদিন ভয় পাচ্ছিল না, ও এতদিন বিরক্ত হচ্ছিল, ওর এতদিন বুঝতে অসুবিধা হচ্ছিল। এবার ও বুঝছে যে কিছু একটা আছে যেটা ওকে নিয়ে পজিটিভ, যেটাকে, যে জিনিসটা ওকে নিজের সম্পত্তি ভেবে নিচ্ছে। ও কি করে, ও মেয়েটাকে যখন দেখে, তারপরে পরের দিন রোজই দেখতো, তখন না কৌস্তব একটা মজার জিনিস হয়। ও অনেক কদিনে যেটা খেয়াল করেনি, ও সেদিন সেটা খেয়াল করলো। তুমি একটা জিনিস দেখবে, আমরা কেউ নিজের চেহারা মনে রাখতে পারি না। মনে রাখতে পারি, তুমি আজকে তোমার মায়ের চেহারা কিন্তু মনে করে আঁকতে পারবে যদি খুব ভালো আর্টিস্ট হও, তুমি কিন্তু নিজের চেহারা মনে করে আঁকতে পারবে না। খুব প্রমিনেন্ট যদি না দেখি বা সেলফ পোর্ট্রেটের কথা যদি না ভাবি। তোমাকে সেলফ পোর্ট্রেট করলে, তুমি যদি সেলফ পোর্ট্রেট কখন পারবে? তোমার একটা ছবি তুললে বা ফোন থেকে তোমার ছবি দেখে আঁকছো, তুমি নিজের চেহারা মনে করতে পারবে তুমি কেমন দেখতে? তুমি মনে করো তো, আমাদের ভিউয়ার্সরাও মনে করুক। না, সেরকম ভাবে আমার মনে পড়ছে না। যে টি শার্টটা পরে আছে সেটা মনে পড়ছে, বাট মুখটাও কতটা প্রমিনেন্টলি মনে পড়ছে না, মনে পড়বে না। কোনো মানুষেরই নিজের চেহারা মনে থাকে না। তারপরের দিন যেদিন ও দেখলো মেয়েটিকে, সেদিন ওর কিছু ছবি দেখছিল নিজের। আচ্ছা আচ্ছা। মানে ফোন খোঁচাচ্ছে আর ছবি দেখছে। হঠাৎ করে দেখলো মেয়েটা এলো ওই অন্ধকার থেকে, এসে বসলো, হাসছে ওর দিকে তাকিয়ে। ও নিজের একটা কিছুদিন পুরনোর একটা ছবি পায়, যে সময় ওর চুলগুলো একটু ছোট ছোট ছিল। ও দেখছে ওই মেয়েটাকে অনেকটা ওর মতো দেখতে। ওর মতো দেখতে? হ্যাঁ, মানে ওর চুল ছোট ছবিটা যেরকম হয় না, কিছু মানুষকে একই রকম দেখতে, ও দেখছে ওই মেয়েটাকে ওর মতো দেখতে। সেদিনও দুটো জিনিস রিয়েলাইজ করে। একটা হচ্ছে এটা যে মেয়েটাকে ওর মতো দেখতে, দ্বিতীয় ওর একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমার দিদিকে তোমার মতো দেখতে, তাই আমি তোমায় দেখতাম। ওরে বাপ রে বাপ, আই গট ইট নাও। ওই মেয়েটা বলেছিল, ওই বাচ্চা মেয়েটা। ডরমেট। পরের দিন সকাল অবধি ও চোখ খুলে তাকিয়ে থাকে। সকালের আলো ওঠে, ও সোজা ওই পেঙ্গেস্টে ওই মেয়েটাকে গিয়ে ধরে, দিয়ে বলে যে তুই আমাকে বল আমার সাথে কি হচ্ছে, তুই সব জানিস, তুই আমায় বলছিস না। তোর এই আমার এক্সট্রা কেয়ার করা, আমি সব বুঝতে পারছি, তুই আমাকে বল, তুই আমাকে বল, না হলে কিন্তু আমি তোর বিশাল ক্ষতি করে দেবো। মেয়েটা তখন মুখ যথারীতি বন্ধ, কাঁদছে। ওই যে তোর দিদির ছবি আছে তোর কাছে, দিদির ছবি দেখাতো। এবার ওর দিদি কিন্তু যে টাইমে মারা গেছিল সেই টাইমে কিন্তু ফোনের এত ইউটিলাইজেশন ছিল না। তো বলে যে আমি তাহলে বাড়িতে গিয়ে আনবো। বলে আমার সাথে এক্ষুনি চল, তোর বাড়ি চল, নিয়ে যাবো। আর মেয়েটার বাড়িটা সম্ভবত ছিল এইদিকে চন্দননগর আছে না, এইদিকে, মানে ওই মেয়েটার, ঠিক আছে। ও যায় ওর সাথে সেই দিন। এবং যখন ওই মেয়েটা যায়, ওর বাড়ির লোক একটু বলছে যে আমি ওদের বাড়িতে যে ঢুকলাম, বন্ধু বিশ্বাস করবি না, ওর মা ছিল, ওর মা রান্না করছিল, এসে দরজা খুললো। আমিও তো বুঝতে পারছি যে কিছুক্ষণের জন্য ওর মা আমাকে দেখে স্টান্ট হয়ে দাঁড়িয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরে বসালো, বলছে ওর মা ওকে নিয়ে আলাদা করে চলে গেল। আমি বসে আছি সোফার মধ্যে, ও কি কথা হয়েছে জানি না। তারপর ওর মা এসে কথা বলছে, কিন্তু কথা বললো ধরো নর্মাল একটা কথা বলে, আর ও বলছে ওর মা কথা বলছে আর হাঁ করে আমার দিকে মাঝে মাঝে
ও তাকিয়ে হারিয়ে যাচ্ছে এরকম একটা। তারপর? ওর বাবা অফিসার ছিল, ওর হুম। বাবাকে ডেকে আনা হয়েছে। তুমি বলো না, আমাদের কোনো কলেজ ফ্রেন্ড এলে আমার বাবাদেরকে অফিস থেকে ডেকে আনবো একদমই আমরা? না, একদমই না। ওর বাবাকে ওর মা ডেকে এনেছে এবং ওর বাবাও ঢুকে ঢুকে একটা অবাক, তারপরে এসে কিছুক্ষণ বসে ওর দিকে তাকিয়ে আছে এবং তারপরে ও বলছে এইভাবে যখন ঘন্টাখানেক গেল আমি তিতিবিরক্ত হয়ে গেছি। আমি তখন ওর মায়ের সামনে বলেছি যে দেখুন, আপনারা আমাকে কেন দেখছেন আমি বুঝতে পেরেছি, আমি তার ছবি দেখতে চাই। আচ্ছা। এবং তখন ওর মা বলে যে কেন বলো, ওর ছবি কেন? বলছে যে আপনি আমাকে কি কারণে, আপনারা আমাকে এইভাবে তাকাচ্ছেন, হুম হুম হুম। আপনারা আমাকে যে কারণে তাকাচ্ছেন আমি সেই কারণেই তার ছবি দেখতে চাই। ওর বোনটা বলছে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে বাড়ির মধ্যে। তো ওর মা একটা পুরোনো অ্যালবাম নিয়ে আসে, নিয়ে এসে দেখে হ্যাঁ ওর মতনই দেখতে। ও যে মেয়েটাকে এতদিন দেখছিল সেই মেয়েটারই ছবি। প্যাথেটিক গো। এবার ও বলে আমি ছবিটা রাখছি। হুম 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 হুম। ও দিতে চাইনি, যেহেতু মেয়ে নেই, কয়েকটা মাত্র ছবি আছে, সেটাও একটা সম্বল। বলে আমি দিয়ে যাবো আপনাকে, আমি নিতে চাইছি, আমি নিয়ে যাই, আমি দিয়ে যাবো আপনাকে। ও বলে যে আমি তারপরে ওর বোনের কেয়ার করিনি, আমি সোজা সটাম ওখান থেকে বেরিয়েছি, ট্রেন ধরেছি, চলে এসেছি। এবার সেদিন রাত্রেবেলায় যখন ও শুচ্ছে, ও বলছে আমি বুঝতে পারলাম আমার ঘরে এলো, কিন্তু আবার সে দূরে দাঁড়িয়ে আছে। বলছে বন্ধু আমি বিশাল সাহস জগিয়ে বললাম যে আমি জেনে গেছি তুমি কে, আমি তোমার ছবিও নিয়ে এসেছি, হুম হুম হুম। আমি জানি তুমি কে, আমাকে বলো তোমার কি অসুবিধে। ও বলছে যে আমি যে একটা প্যারানর্মাল জিনিসের সাথে ডিল করছি বা কথা বলছি, আমার বুকের কতটা নিজের সাথে যুদ্ধ করে সাহস জোগাতে হয়েছে আমি সেটাও জানি না। এবং ও বলছে যে যখনই আমি এটা বললাম না আমি জেনে গেছি তুমি কে, ও সেদিন আর এলো না, ও ওখান থেকে গায়েব হয়ে গেল চোখের নিমিষে, যেরকম মানে আমরা ভূতের গল্পে শুনে থাকি। হুম হুম হুম। পরের দিন ওই মেয়েটা দেখা করতে এসছে ওর সাথে, বোনটা? বোনটা দেখা করতে এসে বলছে তোমার সাথে আমার কথা বলা যাবে, হুম হুম। আমার দরকার আছে। দিয়ে বলছে হ্যাঁ বলো। বলছে তোমার ঘরে নিয়ে চলো। ঘরে এসছে। ওস্তাব ও একটা জিনিস এনেছিল হাতে করে, কি এনেছিল? সেটা হচ্ছে একটা ফোমের বালিশ। আচ্ছা আচ্ছা। কেন? ও ঘরে যায়, বলে মেয়েটাকে বলে যে মানে আমার ফ্রেন্ডকে বলে দিদি ভাই তোমার বালিশটা দাও। ও বালিশটা দেয়, কভার হয় না বালিশের যে আমরা কভার লাগাই, হুম হুম হুম। এবার কভারটা তো দেখবে বালিশের খোলটার উপরে লাগায়, একটা খোল থাকে বালিশের যেটার ভেতরে তুলো থাকে। হুম 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 হুম। মেয়েটা বালিশের ওয়ারটা খুললো, ওই বাচ্চা মেয়েটা হুম। খুলে তারপরেও খেয়াল করছে যে পুরো বালিশের খোলটা এক কালারের সুতো দিয়ে সেলাই করা, একটা পার্টিকুলার জায়গা একটা অন্য কালারের সুতো দিয়ে সেলাই করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মেয়েটা কাঁচি নিয়ে ওই জায়গাটা কাটলো, কেটে দুটো আঙুল ঢোকালো, হুম এটা এইটুকু দড়ি বার করলো কালো রঙের লাইলনের। হুম। দিয়ে ও বলছে কি করছো এটা তুমি? দিদি ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, কালকে বাবা মা অনেক কিছু বুঝতে পেরেছে, আমাকে খুব বকাবকি করেছে, আমাকে বুঝিয়েছে আমি ভুল করছি। বালিশটা কি ওই মেয়েটাই নিয়ে এসেছিল? না, তাহলে এবার বালিশটা কি ঘটনায় ছিল? আসো। না বলছি, ওকে। ওই মেয়েটি দিদি ওর থেকে 10 বছর আগে, মানে আরো পুরনো যে মানে অনেক অনেক পুরনো, সেই জেনারেশনে যথারীতি এই সবগুলো অনেক কম মানুষ বুঝতো, এখনের মতো অ্যাপ্রিসিয়েট করতো না। ওই মেয়েটিও সমকামী ছিল, ওর দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এই মেয়েটা অনেক ছোট, হুম 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 হুম।
এই মেয়েটি ওর দিদির একটা বান্ধবীর সাথে ওর দিদিকে দেখে ফেলে। আচ্ছা, ওকে ওকে ওকে। দেখে ফেলার পরে ওর দিদি ওকে বসে অনেক বোঝায় যে বাবু বাবু তুই কিন্তু এটা বাবা মাকে বলিস না, হুম এটা কিচ্ছু হচ্ছিল না, এটা আমরা খেলা খেলছিলাম, এই করছিলাম তাই করছিলাম, অনেক কিছু বোঝায়। হুম কিন্তু বাচ্চাটা গিয়ে ওর বাবা মাকে বলে দেয়, এবং বলার পরে যেটা হয়, যেটা ওই মেয়েটি বলছে, ওর বাবা মা ফোর্সফুলি ওর বিয়ে ঠিক করে আচ্ছা ওর দিদির, এবং ওর দিদি গলায় দড়ি দিয়ে দেয়। ঠিক আছে। হুম। ওই বাচ্চা মেয়েটা এটাই ভাবতো যে ওর দিদি যে মরে গেল সেটার জন্য ও দায়ী। হুম স্বাভাবিক সেটি। ও যদি না বলতো বাবা মাকে, তাহলে ও দিদি ভাই হয়তো বেঁচে থাকতো। ওর দিদি যেটা দিয়ে গলায় দড়ি দিয়েছিল, সেই গলায় দড়িগুলো যখন কাটা হয় না, মানে কেটে তো ফাঁস ছাড়ায়, তারপরে কিন্তু পুলিশ ওটা নিয়ে চলে যায়, কিন্তু যে জায়গাটায় বেঁধেছিল সেখান থেকে একটু দড়ি পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ছোট বয়সে কিছু না বুঝেই ওই দড়ির টুকরোটা রেখে দেয়। ঠিক আছে। পরে গিয়ে এই বাচ্চা মেয়েটি, মানে যারা তন্ত্র করে হ্যান করে এদের সাথে মেশা শুরু করে, এবং তখন ও জানতে পারে যে আমি চাইলে আমার দিদিকে ফিরিয়ে আনতে পারবো, এবং তার জন্য ও অনেক রকমের কাজ শুরু করে, কোনোটাতেই কোনো কিছু হয়নি। আচ্ছা ও প্রথম যেটা করে, ও ওর এক মাসির মেয়েকে ওই ওই দড়িটা রেখে ওর মাসির মেয়ের পকেটে একদিন ভরে দেয়, ওকে ওকে। এবং ওই মাসির মেয়ে কিন্তু সেদিন ওদের বাড়িতেই ছিল। পরের দিন সকালবেলায় ও মাসির মেয়ের মুখে শুনছে যে মাসির মেয়ে রাত্রেবেলায় খুব ভয় পেয়েছে, ওই মাসির মেয়ের বারবার মনে হয়েছে যে ওর দিদি ভাই ফিরে এসছে, দিদি ভাই মানে ওই মাসির মেয়েরও তো দিদি হচ্ছে, হুম দিদি ভাই ফিরে এসছে, দিদি ভাই ফিরে এসছে। ও তখন বুঝতে পেরেছে, আচ্ছা তার মানে আমার দিদি ভাই এই দড়িটার মাধ্যমে আমার কাছে ফিরে আসবে। এবার ও কি করে, ও এই মেয়েটি যেটা আমার ফ্রেন্ড ছিল না, ও যেহেতু ওর নিজের দিদি ভাইয়ের জেস্টারটা দেখতো, ও কিন্তু ওর সাথে এর জেস্টারের মিল পেয়েছে। ও প্রথম দিনই ডাউট করে নিয়েছে যে এও সমকামী, ওকে টার্গেট করে। এবং যখন ও তাকাতো ওর দিকে, এ তো হাসতো, ও তাকাতো, তখন ও বুঝে গেছে যে এটা আমার টার্গেট, এবং ও ওর অ্যাবসেন্সে ওর বালিশের মধ্যে ওটা রেখে দেয়, ওই আত্মহত্যা করেছিল সেই দড়ির অংশটা। সেই দড়ির অংশটা। এবার যেটা হয়, ও তোটা বার করে নিয়েছে, খুব কান্নাকাটি করেছে। আমার বান্ধবী ওকে বলছে যে আমার তখন মনে হচ্ছিল ওকে মানে গলা টিপেই মেরে ফেলি, না তার 1 বছর ধরে আমি যেটা সহ্য করলাম সেটা মারাত্মক, সেটার কোনো ক্ষমা হয় না। দিয়ে বলছে কি বলবো, মানে কি বলবো, মানে আমি একটা মেয়েকে, আমি যদি আজকে 10 জনকে ডেকে বলি যে ওর দিদি আত্মহত্যা করে বালিশ দড়ি আমার বালিশের তলায় রেখে দিয়েছে বলে লাস্ট 1 বছর ধরে আমি রেপ হয়েছি, এটা কে মানবে? কেউ মানবে না। তারপর ও বালিশটা ওর কাছ থেকে রাখে, ওই যে বালিশটা ও এনেছিল, দিয়ে ওটাকে খোলে, এদিক ওদিক দেখে, দেখে ওর কোথাও আবার ভয় লাগে, ও বলে বাবা তুই তোর বালিশ রাখ, তুই আমার বালিশও রাখ, তুই বিদে হ। ও অনেক করে নিয়েছিস আমার জন্য। এবার আমার বান্ধবীটি আমার মানে নিজের বাড়ি ফিরে আসে, এবং এই টাইমটা ও যে ভয়টা পেয়েছিল, ও কিন্তু ওর বাড়িতে ওর মা বাবাকে সবকিছু কনফেস করে দেয়, সব, মানে ওর ফিলিং থেকে শুরু করে যা যা হয়েছে সব। বুঝতাম ওর মা ওকে একটা পুরোহিত বাড়ি নিয়ে যায়। ঠিক আছে। কেন নিয়ে যায় জানো পুরোহিত বাড়ি? কেন? ওর মায়ের মনে হয়েছে যে এই যে ও লেসবিয়ান, এটা হতেই পারে না, ওর মধ্যে আত্মা ভর করেছে।
যেটা দেখো, নর্মাল মিডল ক্লাস ফ্যামিলিতে কি মানে হাই ক্লাস সোসাইটিতেও প্রথম দিকে এক ঝটকায় কেউ মেনে নিতে পারবে? ধাক্কা তো লাগবেই। ও বলে যে আমার মানে আমি তো এক করতে গেলাম আর এক হলো। আমাকে সেই ঝাড় ফুঁক মন্ত্র তন্ত্র আমাকে বসিয়ে রেখে গাঁদার মালা পরিয়ে ঝাড়াঝুড়ি থেকে শুরু করে সব হচ্ছে। বাবা মা দুজনেই টাকা দিয়ে যাচ্ছে। বলছে এগুলো থেকে বাঁচার জন্য আমি কলেজও কমপ্লিট করলাম না, আমি বাড়িতে বললাম আমি বিয়ে করব। ওকে। ওর বাড়ির অবস্থা তো খুব ভালো ছিল। ওর বিয়ে হলো একটি ছেলের সাথে, এবং ছেলেটাও ও কিন্তু আউট অফ ইন্ডিয়া মুভ করে গেল। আচ্ছা। ওরা থাকতো হচ্ছে ওই ইয়েতে, দাঁড়াও, নর্থ ক্যারোলিনাতে। ঠিক আছে, মুভ করে গেল। তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, খুব স্বাভাবিকভাবে ও একটা টাইম পেয়ে গেছিল মানে জানতে বুঝতে, যেটা প্রেম করে বিয়ে হলে অ্যাট্রাকশনস গুলো বা অধিকার বোধটা অনেক আগে চলে আসে, সেখানে ও একটু টাইম পেয়েছিল। তো ও যেটা বলতে শুরু করলো যে বন্ধু আমি তো ভুল করেছিলাম মানছি, আমি কোথাও ভেবেছিলাম যে হয়তো সত্যি আমার মানসিক সমস্যা, আমি হয়তো ঠিক হয়ে যাব। ও ভাবছিল ওর এটা অসুস্থতা, মানে ওকে এটা ওর ফ্যামিলি বলো বা সবাই বুঝিয়ে দিয়েছিল যেটা ওর অসুস্থতা, এটা ন্যাচারাল ফিলিং নয়। ওকে ওকে। তারপরে যেটা শুরু হয়, একদিন রাত্রেবেলায় মানে ওরা দুজনে ঘুমোয় স্বামী স্ত্রী, এবং যথারীতি ওদের মধ্যে মানে ওর স্বামীর ভাই কতদিন মানে এবার ট্রাই করেছে যে আর একটু কাছে আসবে এরকম। ও বলছে আমার ইচ্ছে করছে না, আমার মানসিকতা সায় দিচ্ছে না, তাও আমি পড়ে আছি। ওকে ওকে। বললো তারমিতা, চোখটা বন্ধ করেছিলাম, চোখটা খুললাম, আমি দেখছি আমার বর আমার ওপরে, মুখটা ওই মেয়েটার। ও ভাই সাব। বলছে আমি যে বরকে ওই যে ঝাপটা মেরে বিছানা থেকে ফেললাম, লাইট জ্বালিয়ে দেখছি বর মাটিতে পড়ে তখন বীভৎস রেগে গেছে। আচ্ছা। এবার যেটা হয় যে ওর হাজবেন্ড তার পরে বেশ কিছুদিন পরে ওকে বলে তুমি আমাকে একটু বলবে তোমার সমস্যাটা কোথায়। তখন ও বলে কেন? বলছে না তুমি তো আমাকে, আমাদের তো একটা স্বাভাবিক, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে তো সব সম্পর্কই স্বাভাবিক হওয়া উচিত, সেটা নয় কেন? তখন ও বলে দেখো আমি কোনোদিনও আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আমি প্রথম যদি কোনো পুরুষের সামনে এসেছি সেটা তুমি। আমার মানে ও কিন্তু তখনও বলছে না, বলছে আমার মন চাইলেও না আমি কোথাও সেই সাহস জোগাতে পারছি না। এবং ও বললো আমার হাজবেন্ড কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা কিন্তু 3-4 মাসের উপর সংসার করেছে। আচ্ছা আচ্ছা। তারপরে যেটা স্টার্ট হয় কস্তব, ও বলছে আমাদের ঘরের মধ্যে না প্রচুর সাউন্ড শুরু হয়। এবার ওদের ওখানে না, ওরা তো ম্যাক্সিমাম উডেন বাড়িতে থাকে, মানে ওদের বাড়ি যদি কংক্রিটেরও হয় উডের পরিমাণটা অনেক বেশি হয়, আর ওখানে পাথরের থেকে বা সিমেন্টের থেকে উড সস্তা বলে ওরা উডের বাড়ি তাড়াতাড়ি করায়। ঠিক আছে, বলছে উডেন বাড়ি যেহেতু, আমরা অনেক সময় ভাবছিলাম যে হয়তো পেস্ট কন্ট্রোল ঠিকঠাক হয়নি বলে সাউন্ড হচ্ছে, হয়তো কোনো পোকা ধরছে, কর 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 করে সাউন্ড হতো। ওর বর একদিন রাত্রেবেলা ওকে ধর্মড়িয়ে উঠে বলে এ ওটা কে, ওটা কে, ওটা কে, ওটা কে কেন? ওদের স্লাইডিং জানলার বাইরে একজন দাঁড়িয়ে আছে। ও বলছে পারমিতা আমি যেদিন উঠে দেখলাম, আমি দেখে বুঝে গেলাম যে আমি মুক্তি পাইনি। তাই মেয়েটাই, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, যেটাকে ওর বর দেখছে। এবং ওর বর সেদিন এতটা ভয় পায় ওইভাবে দেখে, সঙ্গে সঙ্গে ওরা পুলিশে খবর দিতে যায়।
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বলে আমার বর সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করছে। আমি বলেছি যে দাঁড়াও, ফোন করো না, আমি বলছি কি দেখলে তুমি, এবং সমস্ত ঘটনা বলে। ওর বর ওকে কোনো কোনো ঝামেলা করেনি, কিচ্ছু না। হুম ওকে বলে তুমি কবে ইন্ডিয়া ফেরত যেতে চাও বলো, কারণ এটা তো কন্টিনিউ করা যাবে না। হুম এবং দে টুক আ মিউচুয়াল ডিভোর্স। আচ্ছা। বাড়ি ফিরে আসে। বাড়িতে তো এখনো ওকে কেউ বোঝে না। ও একটা এখন হুম আমি তুমি আমাকে বলেছিলে যে যে ওর সাথে কথা বলবে কৌস্তব। আমি তোমাকে সেদিন বললাম যে ও কথা বলতে চায় না। হুম হুম তার কারণ হচ্ছে ও আমাকে একটা কথা বলে যে আমি যদি কৌস্তবের সাথে কথা বলি বা আমি যদি এই ঘটনাটা পুরোটা নিজে শোনাই, ওর তো অনেক বড় চ্যানেল, তো অনেকেই আমার গলাটা চিনে ফেলবে। এটার তো জন্য বুঝতে পেরেছিলাম আমি ইভেন। আহ, হ্যাঁ, ওর গলাটা খুব পরিচিত। হুম ওর গলাটা অনেকেই শোনে এখন থ্রু রেডিও, এবং অনেক পরিচিত গলা। ও যার জন্য আসতে চাইনি, এবং ওর ভালো নামও আমাকে বলতে মানা করেছে। হুম হুম ও হুম কলকাতায় একটা জায়গায় একা থাকে, এবং আজও সি সিঙ্গেল। আজও ওর সাথে প্রত্যেক রাতে সবকিছু হচ্ছে। লাস্টের এই লাইনটা যেটা বললো এটা সব থেকে মারাত্মক, সব থেকে মারাত্মক। এখনো হচ্ছে এটা। এখন হচ্ছে। এটাই ছিল আজকের ঘটনা, কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি পড়ে শোনাচ্ছি থার্সডে অর্থাৎ আগের যে কল রেকর্ডিংটা আপলোড হয়েছিল সেখানকার টপ কমেন্টসগুলো। রূপা রয় লিখছেন, ভাই জীবনটা বড় একা হয়ে গেছে। 2018-তে রিক্সাতে বাড়ি ফিরছিলাম আমি আর ছেলে। একটা উইঙ্গার এসে পেছনে হঠাৎ ধাক্কা মেরে দিয়ে যায়। আজ 2024, আজও আমি একা। অ্যাক্সিডেন্টের পর তার বাবাও দেশে ফিরে যায়, পড়ে রইলাম আমি। একমাত্র ছেলে হারিয়ে বুকের পাঁজরের 4টে হাড় ভেঙে যায়। একমাত্র সাহারা আমার স্কুলের চাকরি। যখন থেকে তোমার চ্যানেলে এসেছি তখন থেকে আমি যেন কি পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। ছোট থেকে গল্প শুনতে ভালোবাসতাম, এখন চাকরিও করি আর কানে থাকে হেডফোন, আর সেই হেডফোনে চলে তোমার ঘটনা, আমার একাকিত্বর সব থেকে বড় সাথী। ধন্যবাদ রূপাদি আপনার এই কমেন্টের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনি এই যে ফ্রেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কাটিয়ে উঠতে পারবেন। আমি জানি না যে এখানে কি বলবো আমি। ভগবান আপনার ভালো করুন, এটাই আমি চাই। জয়িতা দত্ত লিখছেন, দাদা খুব ভালো লাগলো আজকের ঘটনাটাও, আর তোমার নিজের এক্সপিরিয়েন্স আমি শুনতে চাই। যদি পারো তাহলে আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই শেয়ার করব জয়িতা, খুব ভালো থেকো তুমি। তনিমা মণ্ডল লিখছেন, তোমার গলায় মারাত্মক একটা হরর পডকাস্ট, শুনতে মারাত্মক ভালো লাগে। ঘটনার কথা আর কি বলবো, সেও তো দিন দিন মারাত্মক হয়ে উঠেছে। ধন্যবাদ তনিমা। প্রদীপ ধারা লিখছেন, পারিজাতদার ফেস টু ফেস হরর পডকাস্টটা দেখলাম, রাত তখন 1টা, সত্যি খুব ভয় পেয়েছিলাম। লাভ ইউ দা ভাই। থ্যাংক ইউ প্রদীপ। শরীফুল লিখছে, হাই কৌশবদা, আমি শরীফুল। কিউরিওফাইট মানে সত্য ঘটনায় ডুব দিয়ে ভয় খোঁচা। আমি ইউটিউবে তেমন সময় দিতে পারি না, কিন্তু আমি যখন ইউটিউব খুলি তখনই কৌশবদার পডকাস্টের কোনো না কোনো ভিডিও শো করে। আই লাভ কিউরিওফাইট ফ্যামিলি, আই লাভ কিউরিওফাইট চ্যানেল, অ্যান্ড আই লাভ ইউ কৌশবদা। ধন্যবাদ ধন্যবাদ শরীফুল। এমডি শাহিদ লিখছেন, খুলনা বাংলাদেশ থেকে দেখছি কিউরিওফাইটের আজকের এই পডকাস্ট। রাত 3টে বাজে এখন। আচ্ছা, রাত 3টের সময় ঠিক আছে ঠিক আছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটাও জানান আপনাদের মনে এই প্যারানর্মাল বা অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে কী কী প্রশ্ন রয়েছে, বা কোনো সলিউশন যদি চান সেটাও আমাকে জানান। এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিংয়ে। কৌস্তবের আড্ডাতে আপনারা যদি এখনও পারিজাতের ফেস টু ফেস পডকাস্টটা দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে
ক্লিক করুন।